আলাইকুম। আলো যে জ্ঞানের দীপ্তি ছড়ায়, গবেষণায় তার নীরব বিপ্লব। প্রশ্নের ভিতরে লুকিয়ে থাকে সম্ভাবনা, আর উত্তর খুঁজে পায় তার গবেষণার পথ চলা। আমি মোহাম্মদ তানভীর মাহমুদ, ডিপার্টমেন্ট অফ ট্রিপলি, সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ। আজকের এই রিসার্চ ওয়েবিনারে আপনাদের সাথে উপস্থিত হতে থাকছি। সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের ডিপার্টমেন্ট অফ ট্রিপলি কর্তৃক আয়োজিত গেটিং স্টার্টেড উইথ রিসার্চ শীর্ষক ওয়েবিনারে আপনাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত। আজকের এই সেশন আমাদের জন্য এক অনন্য সুযোগ। কারোর জন্য গবেষণার প্রথম পদক্ষেপ, কারো হয়তো সঠিক প্রশ্নের সঠিক উত্তর খুঁজে পাওয়া, কারোর জন্য ভবিষ্যতে উচ্চশিক্ষা সম্ভাবনা অন্বেষণের করার। আমাদের মাঝে আজ কিনোট স্পিকার হিসেবে রয়েছেন মোহাম্মদ এনআই চৌধুরী স্যার। স্যারকে অসংখ্য ধন্যবাদ আমাদের তার মূল্যবান সময় বের করে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমাদের অনেকেই হয়তো স্যারকে একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে চিনি, যার চমৎকার সব অ্যানালাইসিস ভিডিও আমরা প্রতিনিয়ত উপভোগ করি, কিন্তু অনেকেই হয়তো জানি না এনআই স্যার বুয়েটের ইনস্টিটিউট অফ ওয়াটার অ্যান্ড ফ্লাড ম্যানেজমেন্টের একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে নিযুক্ত রয়েছেন। বর্তমানে স্টাডি লিভে তিনি গ্রাজুয়েট রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে রয়েছেন ইউনিভার্সিটি অফ টেক্সাস এট অস্টিনে। স্যারের থেকে আমরা আজ গবেষণার নানান খুঁটিনাটি বিষয়গুলো জানবো। এরপরে আমাদের শিক্ষার্থীদের থেকে নেওয়া কিছু প্রশ্নের উত্তরগুলো আমরা জানার চেষ্টা করবো স্যারের থেকে। আর স্যারের অনুমতি প্রার্থনা করছি, স্যার যদি অনুমতি দেন তাহলে স্যার আপনি কাইন্ডলি শুরু করেন স্যার। ফার্স্ট ইয়ার থেকে রিসার্চ করে। সো প্রথমত আমি একটা কোশ্চেনের অ্যান্সার অলরেডি দিয়ে দিলাম যে অনেকের প্রশ্ন থাকে যে ইউনিভার্সিটির কোন বর্ষ থেকে আসলে রিসার্চ শুরু করা উচিত। এইটার আসলে কোনো ডেফিনিট উত্তর নাই। আমি এমনও দেখছি যারা কলেজে পড়ে, সেকেন্ড ইয়ারে আছে, ফার্স্ট ইয়ারে আছে, তারা ইউনিভার্সিটির কোনো একটা গ্রুপের সাথে কোলাবোরেশনে পেপার পাবলিশ করতেছে। হয়তো তার পেপারে নাম সিক্স সেভেন্থ অথর যেখানেই থাকুক, বাট সে ল্যাবে কাজ করতেছে, সে পেপার পাবলিশ করছে, তার পেপারে নাম আছে অ্যাটলিস্ট। সো পেপার পাবলিশ করার সত্যি কথা বলতে কোনো বয়স নাই। আপনি চাইলে ইউনিভার্সিটি ফোর্থ ইয়ারেও পাবলিশ করতে পারেন, কলেজে থাকতেও পাবলিশ করতে পারেন। ডিপেন্ড করে আপনার পেপার রিলেটেড নলেজ কতটুকু আছে। অনেকের নলেজ অনেক তাড়াতাড়ি বিল্ড আপ হয়, যেমন ধরেন যারা আজকে এই ওয়ার্কশপে জয়েন করলেন আর যারা জয়েন করে নাই, ডেফিনেটলি তাদের রিসার্চ নিয়ে নলেজের ক্ষেত্রে একটা বড়সড় গ্যাপ থাকবে। তো যারা রিসার্চ নিয়ে আগ্রহী তাদের এই নলেজটা অনেক তাড়াতাড়ি বিল্ড আপ হয়, যারা আগ্রহী না তাদের নলেজটা একটু দেরিতে বিল্ড আপ হয়। তো আমি শুরুতেই সবাইকে আসলে উৎসাহিত করি রিসার্চে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল জয়েন করার জন্য। তার একটা মূল কারণ হচ্ছে, আমি সবগুলো ওয়ার্কশপে এই কথাটা বলছি, বাংলাদেশের আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্টদের রিসার্চের যে প্ল্যানটা সেটা একটু হযবরল অবস্থায় থাকে। কেন আমি এই কথাটা বলতেছি? যখন আমরা ইউনিভার্সিটির ফোর্থ ইয়ারে উঠি, সর্বপ্রথম আমরা রিসার্চ জিনিসটা কি, পেপার জিনিসটা কি, এই ব্যাপারগুলা আইডেন্টিফাই করা শুরু করি। বাট প্রবলেম হচ্ছে এইটা কিন্তু মানে এখন আইডেন্টিফাই করা বা ফোর্থ ইয়ার আইডেন্টিফাই করার মতন কোনো জিনিস না। এটা আমরা চাইলে আরো আগে থেকে আইডেন্টিফিকেশন শুরু করতে পারি, একটা পেপার কিভাবে পড়া লাগে। কারণ সত্যি কথা বলতে আমাদের যত টেক্সট বুক ওইগুলা তো অ্যাকচুয়ালি কোনো না কোনো পেপার কিংবা অন্য কোনো বইয়ের রেসপেক্টেই তৈরি করা হয়েছে। সো পেপার আসলে আমাদের সবারই পড়া লাগবে, আমাদের লাইফের সাথে খুবই জড়িত। পেপার বলতে আমি রিসার্চ পেপার বুঝাইতেছি। সো ওইগুলা পেপার কিভাবে করবো এটা আমি ডিটেলসে আসবো পরে। বাট ব্যাপারটা হচ্ছে, আমরা যখন ফোর্থ ইয়ারে উঠি, প্রথম 6টা মাস আমাদের চলে যায় কিভাবে পেপার পড়া লাগে, কিভাবে একটা ভালো পেপার, জার্নাল পেপার চেনা লাগে, জার্নাল পেপার কি, কনফারেন্স পেপার কি, এটার পার্থক্য কি, ডিওআই নাম্বার কি, একটা পেপার ডাউনলোড কিভাবে করা লাগে, কোথায় পেপার সার্চ দিতে হয়, এই সব নানা ধরনের ইনিশিয়াল কোশ্চেনগুলোর অ্যান্সার জানতে জানতে আমাদের প্রথম 6 মাস চলে যায়। রিসার্চের মধ্যে দুইটা পার্ট থাকে। আপনারা যখন থিসিস করবেন তখন দেখবেন রিসার্চের দুইটা পার্ট। নাম্বার ওয়ান, আপনি সিমুলেশন করেন, ল্যাবে কাজ করেন। এই যে কাজটা, ইনিশিয়াল কাজটা, যেই কাজটার বেসিসে আপনি পেপার লিখবেন, ম্যানুস্ক্রিপ্ট লিখবেন, ওই কাজটা তো আপনাকে সম্পন্ন করতে হবে। আপনার ডেটা কালেকশনের ব্যাপার আছে, অনেকের ডেটা কালেক্ট করতে 2 বছরও লাগা যায়, 1 বছরও লাগা যায়, এই ব্যাপারগুলো আছে। বিভিন্ন ধরনের ডেটা কালেকশন আছে, বিভিন্ন ধরনের সিমুলেশন আছে, আপনি কোন স্ট্যাটিস্টিক্যাল সফটওয়্যার ইউজ করবেন, কোন মেথড ইউজ করবেন, এই ব্যাপারগুলার একটা প্যারা আছে। সেকেন্ড প্যারা হচ্ছে, এই যে রেজাল্টগুলো আপনি পাবেন, আপনি হয়তো খুব ভালো রিসার্চ করছেন, এইটাকে লিখিত আকারে, একটা ম্যানুস্ক্রিপ্ট আকারে লিখতে হবে, যেটাকে আপনি কোনো একটা জার্নালে সাবমিট করবেন এবং সেটাকে ওরা পেপার আকারে পাবলিশ করবে।
এই যে দেখেন কতগুলা স্টেপ, 3টা স্টেপের কথা আমি অলরেডি বলে ফেলছি। নাম্বার 1 হচ্ছে ইনিশিয়াল স্টেপ, যেখানে আপনি খুব একদম বাচ্চাদের কোশ্চেনগুলো সম্পর্কে জানবেন যে পেপার কিভাবে পড়া লাগে। এই জিনিসে যখন আশ্বস্ত হয়ে গেলেন, এই জন্য সে অভ্যস্ত হইলেন, দেন আপনি আপনার রিসার্চ শুরু করলেন, দেন আপনি আপনার ম্যানুস্ক্রিপ্ট শুরু করলেন। এইগুলা কি সত্যি কথা বলতে 1 বছরের মধ্যে শেষ করার জিনিস? আমার মনে হয় না। কারণ 1 বছরে আসলে আপনি দেখা যাবে যে জাস্ট জানতে জানতেই শেষ, মানে জানতে জানতেই জিনিসগুলো জানতে জানতে শেষ হয়ে গেল। কিন্তু অনেকেরই প্ল্যান থাকে জাস্ট বিএসসি শেষ করেই তারা জয়েন করবে, তারা হায়ার স্টাডিজে জয়েন করবে, হায়ার স্টাডিজের জন্য চলে যাবে। এটা খুবই খুবই ভালো একটা প্ল্যান, খুবই ভালো একটা প্ল্যান। কেন আমি এটা বলতেছি, আপনি বাইরের দেশের যত ইউনিভার্সিটি স্টুডেন্টদেরকে দেখবেন, ওরা পিএইচডি শুরু করে দেয়, মাস্টার্স শুরু করে দেয় খুবই ছোট বয়সে, খুবই অল্প বয়সে। বাংলাদেশের প্রবলেম হচ্ছে বাংলাদেশের সবাই ব্যাচেলার্সটা শেষ করে, দেন হয়তো কোনো একটা চাকরিতে ঢুকে, কোনো একটা অন্য কোনো জায়গায় ঢুকে, কারণ সবারই একটা ইকোনমিক নিড আছে, বেতন লাগবে, টাকা লাগবে। তো কথা হচ্ছে ওইটা করতে যায় তাদের পরবর্তীতে হয়তো তারা পিএইচডিতে জয়েন করে, কিন্তু অনেক দেরি হয়ে যায়। দেখা যায় যে অনেকেই বিয়ে করে ফেলছে, তারপরে বাচ্চা হয়েছে, তারপরে পিএইচডিতে জয়েন করতেছে, বা পিএইচডি করার সময় সবকিছু হয়েছে। মানে আমি কিন্তু এটাকে কোনো খারাপ বলতেছি না, বাট জিনিসটা হচ্ছে আমি বয়সের ডিফারেন্সটা বোঝানোর ট্রাই করতেছি, যে বাইরের দেশে সবাই পিএইচডি বা মাস্টার্স যেটাই হোক তারা সেটা খুব কম বয়সে শেষ করে ফেলে। এবং এটা সুবিধা হচ্ছে তারা যখন ইন্ডাস্ট্রিতে ঢুকে তাদের প্রমোশনটা হয় মানে অনেক তাড়াতাড়ি এবং অনেক সময় ধরে হয়। দেখা যাবে যে আপনি যদি পিএইচডি বড় বয়সে, মানে একটু বয়স হওয়ার পরে করেন, তারপরে আপনি যখন চাকরিতে জয়েন করবেন দেখবেন যে আপনার কোনো একজন জুনিয়র, আপনার যে বয়সে ছোট এমন কেউ, সে আপনার যে 3 বছর আগে জয়েন করে বসে আছে, অ্যান্ড সে আপনাকে অর্ডার দিতেছে, সে আপনার বস। এইটা আপনার খারাপ লাগতে পারে। সো দ্যাটস ওয়াই আপনার যত তাড়াতাড়ি সম্ভব, যদি হায়ার স্টাডিজে যাওয়ার আসলেই প্ল্যান থাকে, আমি বলতেছি না যে বাংলাদেশে যাদের প্ল্যান তাদেরকে এত চিন্তা করতে হবে, বাংলাদেশে প্ল্যান থাকলে ওটা আলাদা হিসাব, কিন্তু হায়ার স্টাডিজে যাওয়ার যাদের প্ল্যান, তারা যত তাড়াতাড়ি শুরু করতে পারেন তত ভালো। এবং সেই জন্য ব্যাচেলর্সের ঠিক পরপরই চলে যাওয়া ভালো। কিন্তু ব্যাচেলর্সের পরপর যাইতে যাইতে গেলে আপনার অ্যাটলিস্ট একটা পেপার থাকা দরকার, একটা থিসিস থাকা দরকার, ভালো একটা থিসিস হইলেও থাকা দরকার। সেইটা করার জন্য যে একটা যথেষ্ট সময় দরকার, সেইটা আপনি 4th ইয়ারে শুধুমাত্র পাবেন না, সেটার জন্য আপনার আরো আগে থেকে শুরু করতে হবে। দ্যাটস ওয়াই আমাদের আজকের এই রিসার্চ ওয়ার্কশপ। তো আশা করি আমি বুঝাইতে পারছি, প্রিমাইসটা দিতে পারছি যে আসলে কেন আপনার রিসার্চ করা দরকার। এখন প্রশ্ন হচ্ছে, আমি হায়ার স্টাডিজের জন্য যাব, আমার রিসার্চ কেন করা লাগবে, আমার পেপার কেন পাবলিশ করা লাগবে, কেন থিসিস করা লাগবে? থিসিসটা তো সবার করাই লাগে, আমি এটা কেন করা লাগবে ওইটার কোনো অ্যান্সার দিব না, কারণ আপনার না করলে আপনি ফেল করবেন। সো আমি আর আলাদাভাবে ওটা বলতেছি না। বাট জিনিসটা হচ্ছে অনেকেই ভাবেন যে আমার ফান্ডিং পাওয়ার জন্য হয়তো একটা পেপারই পাবলিশ করা অবস্থায় থাকা লাগবে, পেপার থাকা লাগবে, এই জিনিসটা অনেকে ভাববেন। আমি বলবো না, আপনি পেপার থাকা লাগবে এই জিনিসটা আসলে আপনার জন্য নট নেসেসারিলি ম্যান্ডেটরি। কারণ আপনার অলরেডি একটা থিসিস আছে, যেটা দিয়ে আপনার এমন কিছু থাকা লাগবে যেটা একটা প্রুফ যে আপনি আসলে রিসার্চ করতে পারেন, আপনি রিসার্চ করতে জানেন। এই জিনিসটা শুধুমাত্র পেপার দিয়েই যে পাবলিশড হবে ব্যাপারটা, মানে স্টাবলিশড হবে ব্যাপারটা ওই রকম না, নট নেসেসারিলি। হ্যাঁ, থাকলে ভালো, বাট একদম ম্যান্ডেটরি না। কেন বলতেছি, আপনার তো অলরেডি একটা থিসিস আছে, হয় ব্যাচেলার্সের না হয় মাস্টার্সের। সেই থিসিসটা যদি আপনি ভালো করে সময় নিয়ে করেন, এইটা যদি আপনি আপনার প্রফেসরকে দেখান যে দেখেন এইটা আমার থিসিস, আমার পেপার হয়তো আমি সাবমিট করছি, ম্যানুস্ক্রিপ্ট লেখার পর্যায়ে আছে, যেভাবে কনভিন্স করার চেষ্টা করেন হ্যাঁ আমি আমি পেপার পাবলিশ করতে চাই, বাট সেটা এখনো পাবলিশড অবস্থায় নাই, কারণ একটা পেপার পাবলিশ করতে গেলে অনেক সময় চলে যায় আর কি। কিন্তু আপনি কনভিন্স করার জন্য একটা এলিমেন্ট আপনার হাতে চলে আসছে, এই যে থিসিসটা, এই থিসিসটা আপনার অনেক বড় একটা অস্ত্র, অনেক বড় একটা ওয়েপন। আমি এটা বারবারে বলি, আপনার থিসিস আপনার শুরুর দিকে যদি কোনো কনফারেন্সও যান, যা কিছুই করেন, ওইগুলা প্রত্যেকটা ছোট ছোট জিনিস আপনার জন্য অনেক বড় বড় অস্ত্র হয়ে আসতে পারে, অনেক বড় বড় হেল্পিং হ্যান্ড হয়ে আসতে পারে। সো যেমন আমি আমার এক্সাম্পল দিই, আমি যখন আমার প্রফেসরের কাছে ফান্ডিং এর জন্য অ্যাপ্লাই করি, সে সবচেয়ে বেশি ইমপ্রেসড হয়েছিল আমার মাস্টার্সের থিসিস দেখা। কিন্তু ওর মধ্যে আমার কিন্তু প্রায় আমার 2টা Q2 জার্নালে পাবলিশ পেপার ছিল, একটা Q1 জার্নালে ছিল যেটা খুবই প্রেস্টিজিয়াস জার্নাল। সে ওইগুলা দেখে আমাকে নেয় নাই, সে আমাকে আমার মাস্টার্সের থিসিস দেখা, সেটা তখনও পেপার আকারে পাবলিশড হয় নাই, সেটা পরবর্তীতে হয়েছে, বাট সেই থিসিস দেখে সে আমাকে ফান্ডিং এর নিশ্চয়তা দিয়েছে। সো বুঝতেই পারতেছেন থিসিস জিনিসটা কতটা কতটা ইম্পর্ট্যান্ট। এই কারণে আমি এটা বারবারে এমফাসিস দিতেছি এই জায়গাটার মধ্যে। তো প্রশ্ন হইতেছে,
এখন এইখান থেকে আমি আরেকটা অ্যানালাইসিস দিতে চাই, সেটা হচ্ছে সে আমার থিসিসে এমন কি দেখছে যে আমার পেপারের চেয়ে আমার থিসিস তার কাছে এত মূল্যবান হয়ে উঠছে। দেখেন, আমরা যখন ফান্ডিং এর কথা বলি, আমার প্রফেসর যখন আমাকে ফান্ডিং দিবে, এই ফান্ডিংটা কিসের জন্য দেয়? একটা গ্র্যাজুয়েট স্টুডেন্টের পিছনে, যে আমি এখন পিএইচডি করতেছি, আমার পিছনে আমার প্রফেসরের প্রত্যেক বছর প্রায় $1,00,000 খরচ হয়, প্রায় $1,00,000। তো এই টাকাটা সে আমাকে যে দিতেছে, এটা তো সে শুধু শুধু দেয় না, বা সে তার নিজের পকেট থেকেও দিতেছে না, সে কোনো একটা প্রজেক্টের ফান্ডিং থেকে দিতেছে। সেই প্রজেক্টের মধ্যে বলা আছে যে এতজন গ্র্যাজুয়েট রিসার্চ অ্যাসিস্ট্যান্ট পজিশন তার কাছে আছে, সে এটা নিতে পারবে, তার আন্ডারে আমাকে নেওয়া হয়েছে, এবং সেই প্রজেক্টের কিছু রিসার্চ গোল আছে যেটার পিছনেই আমি কাজ করতেছি, যেটার পিছনে আমি সময় দিতেছি, রিসার্চ করি, যা কিছুই করি। তো আম, এই যে সে আমাকে ফান্ডিংটা দিবে, এত বড় সংখ্যক একটা টাকা দিবে, সে তো প্রথমে যাচাই করবে। আমরা যখন কোনো ইউনিভার্সিটিতে ভর্তি হইতে চাই, আমাদের একটা অ্যাডমিশন টেস্ট হয়। সো একটা প্রফেসর আমাকে এত টাকা ফান্ডিং দিবে, তার আন্ডারে আমি পিএইচডি করব, সে যাচাই করবে না আমার আমার রিসার্চ ক্যাপাবিলিটি কতটুকু? অবশ্যই যাচাই করবে। এইটা সে কিভাবে করে? এইটার জন্য প্রথমে ধরেন আমরা সবাই একটা সব প্রফেসরকে গণহারে ইমেল দিই। মনে করেন যে আপনি 2027-এর ফল, মানে আগস্ট সেপ্টেম্বরে যে সেমিস্টারটা শুরু হবে, ওইটার জন্য অ্যাপ্লাই করতে হয় তার 1 বছর আগে থেকে। 1 বছর আগে থেকে। যেমন 2027-এর ফল ধরতে হইলে আপনার 2026-এর আগস্ট জুলাই থেকেই প্রফেসরদেরকে ইমেইল করা শুরু করতে হয়। বলতে হয় যে দেখেন প্রফেসর, আপনার এই কাজ আমার ভালো লাগে, এই পেপার আমি পড়ছি, আপনার কাজের সাথে এই কাজের সাথে আমার এই কাজ মিলে। তো এইভাবে করে প্রফেসরকে কনভিন্স করা লাগে প্রথমে। দেন সে যদি আপনার সাথে মিটিং করতে চায়, একটা জুম মিটিং করতে চায়, সো সেই জুম মিটিংয়ে সে আরও ডিটেলসে কথা বলে, সে আরও ডিটেলসে আপনার রিসার্চ জানতে চায়। কোনো কোনো প্রফেসর আপনাকে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে দিতে বলতে পারে। দেন সে যদি আপনাকে পছন্দ হয়, তখন সে আপনাকে ফান্ডিং এর জন্য হয়তো বলবে। অথবা অনেকে সেন্ট্রালি অ্যাপ্লাই করে। সেন্ট্রালি অ্যাপ্লাই বলতে প্রফেসরদেরকে আগে ধরে না, সে ফার্স্টে ইউনিভার্সিটিতে অ্যাডমিশনের জন্য অ্যাপ্লাই করে, দেন ওইখান থেকে প্রফেসররা বাইছা নেয় যে আমার অমুক স্টুডেন্টটাকে লাগবে। সো তারাই নক করতে থাকে। এরকম আমার দুইটা অন্য ইউনিভার্সিটিতে হয়েছিল, টেক্সাস এএনএম ইউনিভার্সিটি, আরেকটা কোনটা যে আমি ভুলে গেছি। সো ওই অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটি, ওইখান থেকে আমাকে প্রফেসররা অ্যাপ্রোচ করছে নিজেরাই। মানে আমি প্রফেসরদেরকে অ্যাপ্রোচ করছি, হ্যাঁ করছিলাম, আগে করছিলাম, কিন্তু ওরা কোনো রিপ্লাই দেয় না, কিন্তু পরেও তারাই আমাকে আবার সেন্ট্রাল অ্যাডমিশনের সেন্ট্রাল ইয়ার পরে তারপরে তারা আমাকে নক করছে। কিন্তু ইউটি অস্টিন, যেটা মানে আমি এখন যেখানে পড়তেছি, ইউনিভার্সিটি অফ টেক্সাস এট অস্টিন, এইটা হচ্ছে আমাদের ফিল্ডে বেশ ভালো, মানে হচ্ছে হয়তো 4 নম্বরে ছিল আমি যখন ঢুকছি। সো পুরো ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ের মধ্যে, ওয়ার্ল্ড র্যাঙ্কিং নাকি ইউএস র্যাঙ্কিংয়ের মধ্যে, আমি এক্স্যাক্টলি শিওর না, যাই হোক। সো এইটা এইটা এটা হচ্ছে ইউটি অস্টিনের মধ্যে প্রফেসরকে আমি প্রথমে এই করছি, সে আমাকে আবার রিপ্লাই দিছে, তারপরে আমি তার সাথে ইমেইলে সরি মিটিং করছি, দেন সে কনভিন্স হয়েছে আমার থিসিস দেখে, দেন সে আমাকে ফান্ডিং দিছে। যাই হোক, তো কথাটা যেটা বলতেছিলাম, এই যে আমি ফান্ডিংটা পাইছি, এই ফান্ডিংটার জন্য আমার তো এই যে রিসার্চটা দেখানো লাগছে। আর্লি আর্লি আমি কাজ শুরু করছিলাম দেখে আমার হয়তো রিসার্চগুলো এত ভালো হয়েছে, এবং আমি আলটিমেটলি ফান্ডিংটা ম্যানেজ করতে পারছি। সো এইটাই আর কি, আপনাদের থিসিসের কাজ কেন দরকার, এটা এখান থেকে আরো বেটার এবং ভালোভাবে বোঝা যায়, বা রিসার্চ আর্লি শুরু করা কেন দরকার এখান থেকে বোঝা যায়। তো প্রথম কথাও একটা একটা জিনিস, একটা কোশ্চেন আপনাদের আসতে পারে যে আমি আসলে রিসার্চ শুরু করব কিভাবে? তো মানে একদম ইনিশিয়াল স্টেপ, একদম প্রথম কালকেই আমি রিসার্চ শুরু করতে চাই, আমার ফার্স্ট স্টেপ কি হবে, এইটা আমাকে ফার্স্টে বলেন। তো আম, কথা হচ্ছে, আপনি যেটা করতে পারেন, যে আহ, আপনাদের তো ইউনিভার্সিটিতে সবাই সব ইউনিভার্সিটি সবারই হচ্ছে কোনো না কোনো টিচার ক্লাস নেয়, কোর্স নেয়, রাইট? সো কেউ না কেউ, কারো না কারো আপনি কোর্স করতেছেন, যার পিএইচডি ডিগ্রি আছে, যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা লেকচারার, যে কোনো কিছু, মানে ফ্যাকাল্টি মেম্বার, তাদের কোর্স আপনি করতেছেন, তারা রিসার্চ করছে। সো তাদেরকে অ্যাপ্রোচ করা আপনার জন্য সবচেয়ে বেশি ইফেক্টিভ, কার্যকরী। সহজ বলবো না, বাট বলবো কার্যকরী। তার কারণটা হচ্ছে, আপনার জন্য তাদেরকে রিচ করা সবচেয়ে সহজ। তাদেরকে আপনি প্রতিদিন দেখেন, তাদের অফিস আপনারই ক্যাম্পাসের মধ্যে, আপনি তাদের সাথে হাঁটতে চলতে হয়তো দেখাও হয় প্রত্যেকবার। সো তারা আপনার সবচেয়ে বড় রিসোর্স, তারা আপনার সবচেয়ে বড় রিসোর্স। এখন তাদের মধ্যে সবাই আপনার রিসোর্স না,
কারণ কেউ থাকবে একটু ফ্রেন্ডলি, কেউ থাকবে আপনি তাদের দরজাতে গেলে তারা বলবে যে কি রিসার্চ করতে আসছো, এত রিসার্চ এখনই করা দরকার নেই, এরকমও থাকবে অনেকে। সো ডিফারেন্ট টাইপ অফ ফ্যাকাল্টি আছে, আমরা ডিফারেন্ট টাইপ অফ মানুষ যেমন আছে, ডিফারেন্ট টাইপ অফ ফ্যাকাল্টি আছে, ওইটাকে আমরা অজুহাত হিসেবে দাঁড় করাবো না, ওইটাকে আমরা এক্সকিউজ দিব না যে আমার ফ্যাকাল্টি আমাকে নিতে চায় নাই, সো আমি রিসার্চ শুরু করি নাই। রিসার্চ আপনার জন্য দরকার, রিসার্চ ফ্যাকাল্টির জন্য দরকার না। আপনি নিজে কনভিন্স করবেন ফ্যাকাল্টিকে যাতে তার রিসার্চে আপনাকে নেয় বা তার রিসার্চে কোনোভাবে আপনাকে গাইড করে, মেন্টরিং করে। সো একজন মেন্টর থাকা খুব দরকার এইখানে। সো ঠেকাটা আসলে আপনার, আপনি বাছাই করবেন কোন প্রফেসর বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা লেকচারার হচ্ছে স্টুডেন্ট ফ্রেন্ডলি। সো আপনি জানেন এটা আসলে কোনো রকেট সায়েন্স না, আপনাকে এত কিছু বোঝানোর দরকার নেই কে ফ্রেন্ডলি কে ফ্রেন্ডলি না, এটা আপনি নিজেই বুঝেন। সো এদের মধ্যেও যারা প্রফেসর তারা একটু বেশি ব্যস্ত থাকেন, এক নাম্বার ঝামেলা। দুই নাম্বার ঝামেলা, তাদের আসলে রিসার্চ পাবলিশ করার হয়তো তেমন একটা আহ, দরকারও নাই। সত্যি কথা বলতে তারা লাইফে অনেক দূর আগায় গেছেন, তাদের এখন আর এত রিসার্চ পেপার পাবলিশ করা দরকার নেই যতটা আপনার দরকার, কারণ আপনি এখন হায়ার স্টাডিজের জন্য ফান্ডিংয়ে যাবেন বা আপনার আরও অনেক কাজ আছে। সো আপনার রিসার্চ পেপার সবচেয়ে বেশি জরুরি তার চেয়ে। সো আমার কাছে যেটা মনে হয়, আপনাদের ভার্সিটির নতুন কোনো অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা লেকচারার যারা রিসার্চ করে কিভাবে বুঝবেন? আপনি গুগল স্কলারে যাবেন, তাদের প্রত্যেকের একটা রিসার্চ প্রোফাইল আছে। সেই প্রোফাইলের মধ্যে আপনি যদি সার্চ দেন, দেখবেন যে লাস্ট 5 বছরে সে কয়টা পেপার পাবলিশ করছে। যদি এমন হয় অন্তত একটা পেপার পাবলিশ করছে বা দুইটা তিনটা যেটাই হোক, তার মানে বুঝবেন সে একজন অ্যাক্টিভ রিসার্চার, সে রিসার্চ করতেছে। সো সে কি নিয়ে রিসার্চ করে, তখন তার সবগুলা পেপার পড়া শুরু করবেন। এইটাই হচ্ছে আপনার ফার্স্ট কাজ। যদি আপনি কালকেই রিসার্চ শুরু করতে চান, আপনার ফার্স্ট কাজ হবে আপনার ইউনিভার্সিটির ফ্যাকাল্টিদের রিসার্চ পেপার সবগুলা পড়ে ফেলা, একদম A to Z। মানে পেপার তো আমরা বিভিন্নভাবে পড়তে পারি, বই যেমন আমরা একদম A to Z পুরাটা পড়ি, পেপারও হচ্ছে যে একদম পুরাটা পড়তে হবে। তো কথা হইতেছে এই যে পেপার আপনি পুরাটা সব পেপার পড়বেন, এটা কেন পড়বেন? কারণ হচ্ছে আপনি যখন ওই ফ্যাকাল্টির সাথে কথা বলতে যাবেন, তার রুমে যাবেন, তার অফিসে যাবেন এবং বলবেন স্যার বা ম্যাডাম আমি আপনার রিসার্চের অমুক অমুক জিনিস নিয়ে খুব আগ্রহী এবং অমুক অমুক জিনিসের সাথে আমার ইন্টারেস্ট মিলে, অ্যান্ড আপনাদের সাথে আপনার এই জিনিসটাতে আমি কাজ করতে চাই, এই যে কথাটা বলার জন্য ন্যূনতম একটা নলেজ আপনার লাগবে, সেটা কিন্তু ওই পেপার পড়া থেকেই আপনার মধ্যে আসবে। এটা খেয়াল রাখতে হবে। সো এই জন্য আপনার পেপার পড়ার অভ্যাস বাড়াইতে হবে, অনেক বাড়াইতে হবে। সো যে বলতে নিছিলাম, আপনাদের প্রত্যেকেরই কিন্তু একটা রিসার্চ ইন্টারেস্ট আসবে। যেমন আমার রিসার্চ ইন্টারেস্ট এখন হচ্ছে ফ্লাডিং নিয়ে, নট নেসেসারিলি আমার সারা জীবনই রিসার্চ ইন্টারেস্ট এটা ছিল। আমি জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে করছি কাজ, অনেক কাজ করছি। দেন আমি ফ্লাড রিলেটেড রিসার্চ আসছি। একসময় ফ্লাডের মধ্যে আমি ফ্ল্যাশ ফ্লাড নিয়ে কাজ করতাম, এখন কাজ করি কম্পাউন্ড ফ্লাড নিয়ে, কোস্টাল ফ্লাড, এইগুলা নিয়ে। সো টোটালি ডিফারেন্ট একটা জনরা। সো এইগুলা চেঞ্জ হইতে থাকে, ওইটা কোনো সমস্যা না। বাট ব্যাপার হইতেছে আপনার একটা রিসার্চ ইন্টারেস্ট যদি গ্রো হয় যে আচ্ছা আমি এইটা নিয়ে কাজ করতে বেশি পছন্দ করি, সো ওইটার আরও ভিতরে আরও ডিটেইলড পেপার আপনি পড়া শুরু করতে পারেন। সো তখন আপনার জন্য একটা নির্দিষ্ট ডিরেকশন যখন সেট হয়ে যাবে, এটা আপনার জন্য ভালো। সাপোজ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, আমি যদি গুগল স্কলারে সার্চ দিই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং লিখে, তাহলে তো দুনিয়ার যত হাজার হাজার পেপার আছে সব আইসা পড়বে। আপনি কি এত পেপার পড়বেন না। দ্যাটস ওয়াই আমি আপনাকে প্রথম স্টেপটা বলছি কি, আপনার ফ্যাকাল্টিদের যেই পেপার আছে, রিসার্চ পেপার আছে, ওইগুলা পড়া থেকে শুরু করেন। কারণ এত পেপার আপনি পড়ে শেষ করতে পারবেন না। ফোকাসড ওয়েতে শুরু করেন, আহ, যতটা দরকার অতটা পেপার পড়েন। একটা সময় হ্যাঁ অবশ্যই আপনি যখন একটা রিসার্চ ইন্টারেস্ট সেট করে ফেলবেন, তখন আপনি আরো ডিপে জানবেন, আরো যত পেপার আছে ওই রিলেটেড সব পড়ে ফেলবেন, বাট ওটা হিউম্যানলি ইম্পসিবল না। কিন্তু শুরুতেই সব পেপার পড়া এটা হিউম্যানলি ইম্পসিবল। সো এইভাবে করে আপনি রিসার্চ পেপার পড়া শুরু করে দিতে পারেন। তো এই জন্য আমি বলি যে আপনার নেটওয়ার্কিংটা, আপনার ফ্যাকাল্টিদের সাথে আপনার যে রিলেশনশিপটা, এগুলো বিল্ড আপ করা খুব দরকার। হ্যাঁ আপনাদের মধ্যে অনেকে ইন্ট্রোভার্ট আছেন, আমি বলতেছি না আপনাদেরকে একদম সবসময় সামনাসামনি যা কথা বলতে হবে, আপনি ইমেইল করেন, আপনি ইমেইলে একটা মিটিং সেট করেন, দেন আপনি যান। এখন অ্যাটলিস্ট তো কথা বলতে হবে মানুষের সাথে, ওইটুকু আপনি করেন। কিন্তু একদম শুরুতেই যে তার সাথে সামনাসামনি বা একদম কলে কথা বলতে হবে আমি এমন বলতেছেন, আপনি ইমেইল করেন, চ্যাটে বলেন, অনেক ধরনের ওয়ে আছে। যেভাবে পারেন কমিউনিকেট করার চেষ্টা করেন। দেন তার সাথে যদি ইমেইলে সে 1 সপ্তাহে 2 সপ্তাহ রিপ্লাই না দেয়, আপনি ওয়েট করেন, তারপরে হয়তো একটা তার অফিসে যায় একটু কথা বলে আসতে পারেন। বা আপনি যদি নিজে একা যেতে কোনো সমস্যা হয়, আপনি আরেকজন ফ্রেন্ডরে নিয়ে যান, আরেকজন ফ্রেন্ডকে সাথে নিয়ে গেলে আপনার হয়তো একটু ভয়টা কাটবে। সো স্টেপ নিতে হবে, অ্যাকশন নিতে হবে।
ঠিক আছে, মানে লাইফ পুরাটাই হচ্ছে অ্যাকশনের উপরে। আপনি কতটা প্ল্যান করতেছেন, আপনি অনেক প্ল্যান করছেন, অনেক মানে এই করবেন সেই করবেন, অনেক প্ল্যান করছে আছে আপনার কাছে, জোস জোস প্ল্যান, এটা দিয়ে লাইফ চলে না। ডিপেন্ড করে ওই প্ল্যানগুলোর কতটা জিনিস আপনি অ্যাকশনে ট্রান্সফার করতে পারতেছেন। আপনি অমুক জিনিস করে ফেলবেন, এটা কি অ্যাকশনে ট্রান্সফার করছেন, ওটা কি আপনি আসলেই করছেন? যতটা অ্যাকশনে ট্রান্সফার্ড হবে ততটা জিনিস নিয়ে আপনি ততটা ওই জিনিসগুলো আপনার লাইফে ইম্প্যাক্ট ফেলবে। বাকি শুধু প্ল্যান করলে আসলে এটা হয় না, এটা দিয়ে আসলে লাইফ হবে না। তো ব্যাপারটা হচ্ছে এখন একটা প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে রিসার্চ। আপনি রিসার্চ ধরেন এটা শুরু করলেন, পেপার পড়া শুরু করলেন, এখন এইখানের ভিতরেও কিছু জিনিসপত্র আছে যে রিসার্চ পেপার আসলে কয় ধরনের হয়। একটা তো হচ্ছে আপনার জার্নাল পেপার, আর একটা হচ্ছে কনফারেন্স পেপার। দুই ধরনের, মোটা দাগে দুই ধরনের পেপার। আরও আছে রিভিউ পেপার, আছে রিভিউ পেপারও জার্নাল পেপারের মধ্যে। তো জার্নাল পেপারগুলো বিভিন্ন জার্নালে পাবলিশড হয়, সাইন্টিফিক জার্নাল যেগুলো আছে বিভিন্ন পাবলিশারের আন্ডারে ওইখানে পাবলিশড হয়। কনফারেন্স পেপারগুলো দেখবেন যে আপনাদের বিভিন্ন সময় ন্যাশনাল কনফারেন্স, ইন্টারন্যাশনাল বিভিন্ন কনফারেন্স হয়, ওইগুলাতে কিছু পেপার পাবলিশ হয়। জেনারেলি আমাদের ফিল্ডে, যেমন আমি সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে, আমাদের ফিল্ডে হচ্ছে জার্নাল পেপারের ভ্যালু কনফারেন্সের থেকে অনেক অনেক উপরে। কিছু ফিল্ড আছে যেগুলোতে উল্টাটাও হয়, যেমন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ওদের কিছু কনফারেন্স আছে যেগুলো জার্নাল পেপারের চেয়েও অনেক অনেক উপরে, এবং সেগুলোতে পাবলিশ করা খুব কঠিন, খুবই কঠিন। আমাদের জার্নাল পেপারে, আমাদের জার্নালে পাবলিশ করা খুব কঠিন, ওদের কনফারেন্সে, কিছু কনফারেন্সে পাবলিশ করা খুব কঠিন। আমাদেরও কিছু কনফারেন্স আছে যেটাতে পাবলিশ করা বেশ কঠিন, টাফ। যাই হোক, মোটা তাকে বলা যায় না আসলে কোনটা ভালো কোনটা খারাপ, বাট কনফারেন্স পেপার জেনারেলি একটু নিচু লেভেলের আমরা ধরতে পারি। বাট বাট এ কারণেই আপনি যখন শুরু করবেন, আমার মতে আপনি কোন একটা কনফারেন্স পেপার পাবলিশ করা দিয়েই শুরু করতে পারেন, কারণ শুরু করাটা খুব ইম্পর্ট্যান্ট। আমরা যখন ইউটিউব ভিডিও রেকর্ড করি, সবারই একটা আলস্য থাকে, সবার একটা জড়তা থাকে। বলা হয় ইউটিউব ভিডিও রেকর্ড করার সময় ক্যামেরার রেকর্ড বাটনটা প্রেস করা সবচেয়ে কঠিন কাজ, এরপরে কাজ সহজ হয়ে যায় যখন একবার শুরু হয়ে যায়। কারণ শুরুর অবস্ট্যাকেলটা খুব ইম্পর্টেন্ট। মানুষ যখন শুরু করে দেয় তারপরে কিন্তু সে একটা ফ্লোতে চলতে থাকে। সো এটাই আর কি। তো আপনার জন্য শুরু করাটা খুব ইম্পর্টেন্ট। রিসার্চ শুরু করবেন, এই কনফারেন্স পেপার দিয়ে শুরু করেন। আমি বলতেছি না প্রথমেই আপনি জার্নাল পেপারে টার্গেট নেন। জার্নালের মধ্যে আবার 4 ধরনের ক্যাটাগরি আছে: Q1, Q2, Q3, Q4, এরকম। সো Q1 হচ্ছে সবচেয়ে উঁচু লেভেলের জার্নাল, ওইখানে পাবলিশ করা সবচেয়ে কঠিন। Q2, Q3, Q4 হচ্ছে তারপরে। আপনি টার্গেট করতে পারেন Q2, Q3, Q4 প্রথমে পাবলিশ করার জন্য। তার আগে টার্গেট করতে পারেন কনফারেন্স পেপার হিসেবে পাবলিশ করার জন্য। তার আগে আপনি চাইলে পোস্টার প্রেজেন্টেশনে মাঝে মাঝে যাইতে পারেন। আমি বলবো যে পোস্টার প্রেজেন্টেশন সেশন আপনাদের যতগুলো হয়, IEEE তো অনেক কিছু হয়, যারা ট্রিপলি ব্যাকগ্রাউন্ডে আছেন বা এখানে হয়তো অনেকে বিভিন্ন ফিল্ড থেকে জয়েন করছেন ফেসবুক লাইভের মধ্যেও। তো আম, আপনাদেরকে বলবো যে আপনারা যেই পেপারটা হচ্ছে যে আহ, আহ, মানে যে যে যত ধরনের পেপার আপনি করতে চান, তার কিছু পোস্টার প্রেজেন্টেশন সেশন হয়। সো ওইখানে সবাই নিজেদের কাজ নিয়ে কিছু ডিটেইলসে ব্যাখ্যা করে। মানে তার সাথে আপনি সামনাসামনি কথা বলতে পারবেন, সে যখন পোস্টার প্রেজেন্ট করতেছে বা ওরাল প্রেজেন্টেশন দিতেছে তখন কথা বলতে পারবেন। সো এইটা করা আপনার জন্য শুরুতে খুব জরুরি হইতে পারে, এবং পরবর্তীতেও এটা কন্টিনিউ করলে আপনি লাভ পাবেন। এরপরে সাথে সাথে আপনি আস্তে আস্তে জার্নালের দিকে গেলেন, Q1 জার্নালের দিকে গেলেন। সো অনেকে জিজ্ঞেস করে যে জার্নাল পেপার পাবলিশ করতে কত টাকা খরচ হয়। এটা একটা খুব মানে বলবো যে অনেকে না জানার কারণে করে থাকেন, বাট আমি বলবো জার্নাল পেপার পাবলিশ করতে কোনো টাকা খরচ হয় না। জার্নাল পেপার পাবলিশ করতে কোনো টাকা খরচ হয় না, কারণ পেপার যখন আপনি সাবমিট করবেন এরপর থেকে আপনাকে মানে আপনার তারা কোনো টাকা চাবে না। এইটা একটা ভালো জার্নালের লক্ষণ। যদি টাকা চায়, যে বলে যে 50,000 টাকা দেন, 1 লাখ টাকা দেন, 2 লাখ টাকা দেন, তাইলে আমি পাবলিশ করবো, তার মানে জার্নালটা ভুয়া। একদম ডেফিনিট অ্যান্সার, কোনো কিছু না। হ্যাঁ, একটা জায়গায় টাকা লাগে, যদি আপনি আপনার পেপারটাকে ওপেন অ্যাক্সেস করে দিতে চান। ওপেন অ্যাক্সেস মানে হচ্ছে নেটফ্লিক্সে যখন আমরা কোনো কিছু দেখি, মুভি সিনেমা বা যে কোনো কিছু দেখতেছি, মানে যা কিছুই দেখি, ডকুমেন্টারি, ওইগুলা তো শুধুমাত্র নেটফ্লিক্সে যারা সাবস্ক্রিপশন কিনছে শুধুমাত্র তারাই দেখতে পারে, রাইট? এটা তো ফ্রি না, এটা তো ফ্রি না। এখন মনে করেন স্ট্রেঞ্জার থিংসের ডিরেক্টররা বললো নেটফ্লিক্সকে আমরা আম, $2 কোটি দিব। $2 কোটি দিব, দিলে সুবিধা হচ্ছে এটা যাতে নেটফ্লিক্স সবার দেখার জন্য ফ্রি করে দেয়। নেটফ্লিক্সের যে ইনকামটা হইতো এখান থেকে, এক্সট্রা ইনকাম যেটা, ওইটার মধ্যেও আমি আরও এক্সট্রা দিতেছি যাতে আমার শোটা ফ্রিতে দেখা যায় নেটফ্লিক্সে। যেমন ইউটিউবে সব কিছু আমরা ফ্রিতে দেখি, নেটফ্লিক্সে এরকম ফ্রিতে আমরা দেখতে পারবো সব কিছু। মানে ওই ওই স্ট্রেঞ্জার থিংসের সব এপিসোড, কিন্তু প্রডিউসার ডিরেক্টরদের একটা টাকা দিতে হবে এখানে। সো এইরকম করেও জার্নালও হচ্ছে যে এবং এটা সুবিধা কি, তাহলে অনেক বেশি মানুষ স্ট্রেঞ্জার থিংস দেখবে, যদিও অলরেডি অনেকেই দেখে। স্ট্রেঞ্জার থিংস দেখতে তাদের
প্রসারটা বাড়বে। এটা হচ্ছে তাদের তাদের লক্ষ্য থাকতে পারে। তেমনিভাবে যারা রিসার্চ পেপার পাবলিশ করে তারাও যখন জার্নালে পেপার সাবমিট করে তাদের হাতে একটা অপশন আছে যে আপনি এটাকে ওপেন অ্যাক্সেস করে দিতে চান। ওপেন অ্যাক্সেস মানে হচ্ছে যে কেউ এটা পেপারটা পড়তে পারবে। এমনিতে ওই জার্নালের সাবস্ক্রিপশন যারা কিনা রাখছে শুধুমাত্র তারাই হয়তো পড়তে পারে। সো ফ্রি করে দিলে সুবিধা কি? একই জিনিস, অন্যান্য পেপার আপনার পেপারকে অনেক বেশি সাইট করবে, আপনার সাইটেশন বাড়বে গুগল স্কলারে, আপনি আপনার ওই রিসার্চ মেট্রিকগুলো বাড়বে। সো এইটা আপনার সুবিধা, বাট দরকার নাই কোনো, কারণ আর্টিকেল পাবলিশিং চার্জ যেটা এপিসি, এটা অনেক ডলার হয়, কিছু কিছু 4,000 5,000 ডলার পর্যন্ত নেয়। সো ওটা আসলে আমাদের মতন মানুষের পক্ষে সম্ভব না। সো রিসার্চ পেপার পাবলিশ করতে আমাদের কোনো টাকা লাগে না। আমি আমার লাইফে যত রিসার্চ পেপার পাবলিশ করছি, এক টাকাও আমি খরচ করি নাই নিজে, উল্টা টাকা পাইছি। আমাকে বুয়েট থেকে হচ্ছে পাবলিকেশন ইনসেন্টিভ ফি দিছে, যাতে রিসার্চারটা বেশি বেশি পেপার পাবলিশ করে। এই জন্য বুয়েট হচ্ছে কোনো জার্নাল পেপার যদি Q1 কোনো জার্নাল পেপারে পাবলিশ করতে পারি আমরা, আমাদেরকে টাকা দেয়, একটা রিওয়ার্ড মানি দেয়। সো ওইটার জন্য আমরা আরো বেশি বেশি উৎসাহিত হই রিসার্চ করার জন্য। সো এটা একটা জিনিস। হ্যাঁ, খরচ হইতে পারে, কই আপনার থিসিসের কোনো একটা যন্ত্র বানানো লাগবে, একটা ইম্পর্টেন্ট মেথোডোলজি আপনার আসছে, একটা ল্যাব ইনস্ট্রুমেন্ট লাগবে, ওই সব জায়গাতে হয়তো টাকা লাগলেও লাগতে পারে। কিছু টাকা নিজের পকেট থেকে যায়, আসলে যতই আমি থিসিসের টাকা উঠাই নিতে চাই, কিছু টাকা নিজের পকেট থেকে যায়। তো ওই সব জায়গায় লাগতে পারে, বাট পেপার পাবলিশ করার ক্ষেত্রে কোনো টাকা যদি কেউ চায় সে ফ্রড। আরেকটা জিনিস করে, সেটা হচ্ছে বাংলাদেশের প্রচুর ফেসবুক পেজ আছে যারা বলে যে আপনাকে আমি অথরশিপ দিব, 6th অথর 7th অথর হিসেবে যে কোনো সময় অথরশিপ দিব, এবং বলে যে আপনি আমাকে 50,000 টাকা দেন, তাইলে আমি এই এই অথরশিপ দিব। এই ফাঁদে কখনো পড়বেন না, কখনোই পড়বেন না। তার কারণটা হচ্ছে, আপনি যদি ধরেন আপনি পেপার পাবলিশড হইলে আপনার আপনার কি শুধু পেপার পাবলিশড হওয়াটাই সব? আপনি তো ওই পেপারের কোনো কাজই করেন নাই। সো কোনো প্রফেসর যদি আপনাকে ওই পেপারের কাজ দেখে নেয় গ্র্যাজুয়েট রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে, আপনি কি তার ল্যাবে যে ওই কাজগুলো করতে পারবেন? পারবেন না। সো আরেকটা ব্যাপার হইতেছে, আপনি যখন 6th 7th অথর থাকবেন, 6 নাম্বার 7 নাম্বার অথর, ওইটা আসলে আপনার পেপার না, ওইটা আপনার পেপারই না। আপনার পেপার হবে, আপনি দেখবেন পেপারের মধ্যে লিস্ট করা থাকে কিন্তু অথরদের, যে কারা কারা পেপারটা লিখছে। ফার্স্টে যার নাম থাকে সে একেবারে 1 নাম্বার অথর, একদম 1 নাম্বার অথর। তারপরে সেকেন্ড যে সে সেকেন্ড অথর, থার্ড যে সে থার্ড অথর, এরকম ভাবে হচ্ছে আগায়। তো ব্যাপারটা হচ্ছে এটাই, যে আপনার নাম যদি ফার্স্ট অথর হিসেবে না থাকে, আপনি যদি রিসার্চের কাজটাই না করেন, এটাকে আপনার পেপার হিসেবে গণ্যই করবে না। প্রথম কথা এইটা। সেকেন্ডলি হইতেছে, আপনি যখন এই যে চোরামিটা করবেন, 6th বা 7th অথর হিসেবে যাবেন, আপনার প্রফেসর বুঝলো যে আপনি চোরামি করে আসছেন, সে তো আপনার উপরে শুধু মেজাজ গরম হবে না, বাংলাদেশের উপরে মেজাজ গরম হবে। কারণ একটা বাংলাদেশি স্টুডেন্ট সে নিছে। সো বাংলাদেশি স্টুডেন্টরা এরকম করে, এই যে জালিয়াতি করে, এটা তার মধ্যে একটা আইসা পড়লো। এবং সে তখন নিজে তো আর পরবর্তীতে কোনো বাংলাদেশি স্টুডেন্ট নিবেই না, তার ইউনিভার্সিটিতে অন্য যে ফ্যাকাল্টিরা আছে তাদেরও বলে দিবে, দেখো আমার সাথে কিন্তু বাংলাদেশি স্টুডেন্ট নেওয়ার পরে এরকম একটা কাহিনী হয়েছে। তারাও তো ভয়ে থাকবে যে আচ্ছা, বাংলাদেশি স্টুডেন্ট নিলে এরকম হয়, আমরা কোনো বাংলাদেশি স্টুডেন্ট নিব না। তো আপনি আপনার পরবর্তী প্রজন্মরে একটা খুব বাজে সিচুয়েশনে ফেলাই দিয়ে গেলেন, যারা আসলেই হয়তো লেজিট ভাবে ইউনিভার্সিটিতে চান্স পাইতো, তাদেরকে এখন ফান্ডিং দিবে না, তাদেরকে এখন চান্স দিবে না। এই একই রিজনেই তো বাংলাদেশের ভিসা জটিলতা হয় অনেকগুলো দেশে, বাংলাদেশের পাসপোর্টের মান এত কম। বাংলাদেশে, অস্ট্রেলিয়া হচ্ছে লেভেল কমাই দিছে, লেভেল নিচের লেভেলে নামাই দিছে বাংলাদেশে। ইউএসএ এখন হচ্ছে যে ভিসা রিলেটেড ইয়াতে বলতেছে বন্ড দেওয়া লাগবে, টাকা জমা দিয়ে আসতে হবে, তারপরে যখন আপনারা ফেরত যাবেন তখন টাকা আবার ফেরত নিয়ে উঠে আসবেন। সো এরকম প্রচুর রেগুলেশন দিতেছে, এগুলো কিন্তু খুব খুব গুটি কয়েক দেশকেই দিছে, তার মধ্যে বাংলাদেশ একটা। তার মানে বুঝেন আমাদের সম্মানটা আসলে বাইরে কোন জায়গাতে গেছে। তো এগুলো আমরা আসলে চেঞ্জ করতে চাই, আমরা চাই আমরাই ইমেজটা খারাপ করছি, আমরাই ইমেজটা চেঞ্জ করব আস্তে আস্তে, যখন যাতে বলে যে বাংলাদেশের মানুষ আসলে ভালো। তো এটা রিসার্চ থেকে আপনি আপনার জায়গা থেকে অবদান রাখেন, অন্যান্য জায়গা থেকে অবদান রাখবে। তো এইটাই আমরা চেষ্টা করব। তো এখন একটা কোশ্চেন সবাই করে, যেটা হচ্ছে রিসার্চ পেপার ভালো রিসার্চ পেপার আমরা চিনব কিভাবে? তো এটা চেনার খুব সহজ একটা উপায় হইতেছে, প্রত্যেকটা রিসার্চ পেপারের মধ্যে আপনি যখন গুগল স্কলার থেকে যাবেন, দেখবেন প্রত্যেকটা রিসার্চ পেপারের উপরে কত তারিখে পেপারটা সাবমিট করা হয়েছে এই ডেটটা যেমন থাকে, কত তারিখে এটা পাবলিশড হয়েছে অনলাইন এই ডেটটাও থাকে, দুইটা ডেট থাকে। এবং এই দুইটা ডেটের মধ্যে যদি ডিফারেন্স খুব বড় হয়, খুব ছোট হয়, তার মানে বুঝবেন পেপারটা খারাপ। যদি ধরেন 1 সপ্তাহ বা 2 সপ্তাহে পেপারটা পাবলিশড হয়ে গেছে, এটা বুঝবেন একটা খারাপ পেপারের লক্ষণ। তার কারণ হচ্ছে, একটা পেপার আসলে জাস্ট 1 সপ্তাহ 2 সপ্তাহে রিভিউ করা সম্ভব না, যে পেপারটা ঠিক কি ঠিক না এটা যাচাই করা।
কমপক্ষে 5 মাস, 6 মাস, 1 বছর, 9 মাস, 10 মাস এরকম লাগে। বা আমার একটা পেপার 2 বছর পর্যন্ত রিভিউতে ছিল, 2 বছর পর্যন্ত এটা জাস্ট রিভিউতে ছিল। তো বুঝেন মানে কি অবস্থা। আমি বলতেছি না আপনাদের কোনো নিরুৎসাহিত করতেছি না, জেনারেলি 1 বছরের মধ্যে পেপার পাবলিশড হয়ে যায়, জেনারেলি 1 বছরের মধ্যেই রেজাল্ট, মানে পেপার সহ সবকিছু, রিভিউ টিভিউ সহ সবকিছু সহ পাবলিশড হয়ে যায়। ঠিক আছে, সো 1 বছর খুবই কম টাইম সত্যি কথা বলতে, একটা পেপার পাবলিশ আপনি যদি 1 বছরের মধ্যে করতে পারেন, এটা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলবেন, কোনো সমস্যা নেই। তো ব্যাপারটা হচ্ছে এই যে এই ডেটটা দেখবেন, এই ডেট দুইটা দেখে ডিফারেন্সটা বোঝার ট্রাই করবেন। অ্যান্ড দেন দেখবেন যাতে একটা নির্দিষ্ট টাইম ওরা অ্যালাউ করতেছে প্রত্যেক পেপারের ক্ষেত্রেই, তাইলে আপনার জন্য সুবিধা। সেকেন্ড ব্যাপারটা হচ্ছে প্রত্যেক জার্নাল পেপারের একটা ডিওআই নাম্বার থাকে, ডিজিটাল অবজেক্ট আইডেন্টিফায়ার। সো ডিওআই নাম্বার যদি কোনো জার্নাল পেপারে না থাকে, তাইলেও বুঝবেন যে এটা একটা ঝামেলার জার্নাল, মানে এটা 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 দিয়ে কাজ করা যাবে না এরকম। সো সো এইটা হচ্ছে যে সেকেন্ড জিনিস। তো এইভাবে আপনি একটা ভালো জার্নাল পেপার আসলে শিখতে পারেন, চিনতে পারেন। আরেকটা ব্যাপার যেটা নিয়ে সবাই আসলে অনেক দ্বিধাদ্বন্দ্বে থাকে, যে আমার তো এখন রিসার্চ নাই, আমার তো থিসিসও এত একটা ভালো হয় নাই, আমি যদি জিআরইটা খুব ভালো মতন দেই এবং 340-এ 340 পাওয়া যায়, তাইলে কি আমার ফান্ডিং আসবে, তাইলে কি আমার ফান্ডিংয়ে খুব ইয়ে হবে? তো আমি প্রথমেই আপনাদের বলে দিই, জিআরই আসলে আপনাকে ফান্ডিং, রিসার্চ ফান্ডিং পাওয়ার ক্ষেত্রে খুব একটা হেল্প করবে না। জিআরই জিআরই আপনাকে মানে জিআরই বলেন বা টফেলস বলেন, ওগুলো কিন্তু ফান্ডিং পাওয়ার জন্য। যেমন টফেল হচ্ছে একটা ন্যূনতম টেস্ট যে আপনি ইংলিশ পারেন কিনা এটার জন্য, দ্যাটস ইট। এরপর আর ফান্ডিং এর জন্য কিন্তু এটা এত ইম্পর্টেন্ট না। জিআরইও সেম একটা ন্যূনতম কোয়ান্টিটেটিভ স্কিল আপনাকে দেখে। ফান্ডিং এর জন্য আপনার নাম্বার ওয়ান জিনিস হচ্ছে আপনার প্রফেসরের সাথে আপনার নিজের রিসার্চ কতটা পিন পয়েন্ট ভাবে মিলতেছে। মানে একদম নির্দিষ্টভাবে যদি, মানে একদম নির্দিষ্ট বলতে আমি কম্পাউন্ড ফ্লাড নিয়ে রিসার্চ করি, আমার প্রফেসরটা কম্পাউন্ড ফ্লাড নিয়ে রিসার্চ করে, এইরকম ভাবে যদি মিলা যায়, তাইলে আপনার প্রফেসর হারিকেন দিয়া খুঁজে আপনারা নিবে আপনারা ফান্ডিং দেওয়ার জন্য। কারণ হচ্ছে সেই রকম স্টুডেন্টই চায় যেটা তার এখন যার যে রিসার্চ নিয়ে তার দরকার ওই রিসার্চ সে পারে, এরকম স্টুডেন্ট চাই। সো সেই ক্ষেত্রে আপনার সিজিপিও ম্যাটার করে না, আপনি আপনার কয়টা রিসার্চ পেপার আছে ওইটাও ম্যাটার করে না। কিন্তু আপনি কোনোভাবে বুঝাইতে পারেন আপনার আপনার যে এখনকার রিসার্চ ফিল্ড ওইটা ওই প্রফেসরের সাথে সবচেয়ে ভালো মতো মিলে যায়। অন্যরা আর যা যা কিছু বলুক, আমার কথাটা এটা শুনেন, মনে রাখবেন, প্রফেসরের সাথে রিসার্চ পেপারের আপনার রিসার্চের কাজটা মেলাটা আপনার ফান্ডিং পাওয়ারে অনেক গুণ ত্বরান্বিত করে, অনেক গুণ ত্বরান্বিত করে। সেকেন্ড জিনিসটা ওইটাই যে আচ্ছা ঠিক আছে মিললো না, বুঝলাম যে একদম পিন পয়েন্ট ভাবে মিললো না, কিন্তু আহ, হয়তো কাছাকাছি মিলছে। যেমন আমার আমার রিসার্চ ছিল ফ্ল্যাশ ফ্লাড নিয়ে, কিন্তু আমার প্রফেসর কাজ করে কোস্টাল ফ্লাড বা কম্পাউন্ড ফ্লাড নিয়ে। আমি তাও প্রুভ করার চেষ্টা করছি যে আচ্ছা আমি এই জিনিসগুলো পারি যেটা কোস্টাল ফ্লাডের আপনাকে হেল্প করতে পারে। দেন সে কনভিন্সড হয়েছে অ্যান্ড দেন সে আমাকে ফান্ডিং দিছে। সো কাছাকাছি গেলেও ওইটাকে আপনাকে একটু প্রুফ করতে হবে, এবং আপনি যদি আপনার যদি পেপার থাকে সেই পেপারগুলো আপনাকে হেল্প করবে যে প্রফেসরকে বুঝাইতে যে আপনি আসলে রিসার্চ পারেন কিনা, তখন আপনার ফান্ডিং পাওয়ার চান্স আরও বাড়ে। থার্ডলি হচ্ছে আপনার অবশ্যই সিজিপিএ। সিজিপিএ যদি এক, আমি বলতেছি না যে আপনার সিজিপিএ কম থাকলে হায়ার স্টাডিজ ফান্ডিং আপনার হবে না এরকম না, বাট সিজিপিএ ম্যাটার করে, ম্যাটার করে। কিন্তু একমাত্র জিনিস না, একমাত্র জিনিস না, সিজিপিএ খারাপ থাকলেও আপনার ফান্ডিং আসতে পারে। সো সিজিপিএটা আসলে ম্যাটার করে কোন জায়গায়, ইউনিভার্সিটি অ্যাডমিশনের ক্ষেত্রে, কারণ প্রফেসর জাস্ট ফান্ডিং দিলেই তো হবে না, ইউনিভার্সিটিতে আপনার অ্যাডমিশন পাওয়া লাগবে। সো ওই ফান্ডিংটা, ওই অ্যাডমিশনটা পাওয়ার ক্ষেত্রে আপনার সিজিপিএ হেল্প করবে। জিআরই কিন্তু অনেক জায়গাতে এখন ওয়েভ করে দিতেছে। ওয়েভ মানে ওরা বলতেছে জিআরই স্কোর লাগবে না। যেমন আমি ইউটি অস্টিনে আছি, এইখানে কিন্তু ওরাই বলে যে হচ্ছে অনেক ডিপার্টমেন্টই জিআরই ওয়েভ করে দিছে, জিআরই দরকার নেই তাদের, এরকম বলতেছে। তো আহ, এইটাই আর কি, যে অনেক জায়গাতে জিআরই ওয়েভ করে দিতেছে। অনেক জায়গাতেই আছে যারা জাস্ট একটা ন্যূনতম স্কোর চায়, 305, 310 যেটাই হোক, তারা জাস্ট ন্যূনতম একটা স্কোর চায়। এরপর আপনি যতই পান এটা এক্সট্রা, এটা দিয়ে আসলে আপনার ফান্ডিংয়ে কোনো হেল্প হবে না, আপনার অ্যাডমিশন ক্রাইটেরিয়া ফিল আপ হবে, বাট ফান্ডিংয়ে কোনো হেল্প হবে না। এইটা একটু মনে রাখতে হবে, ঠিক আছে? সো আবার অনেকে বলে আমি তো অমুক ক্লাবের প্রেসিডেন্ট ছিলাম, অমুক ক্লাবের জিএস ছিলাম, সো ওইখানে মানুষজন তার লাইফের অনেক সময় কাটায়, অনেক টাইম দেয় এই ইভেন্ট অর্গানাইজ করা, সরি ও 100টা ইভেন্ট অর্গানাইজ করার জন্য টাইম দিত। আমি যে এত টাইম দিলাম, আমার কাছে অনেকের ধারণা থাকে এইটা বুঝি তাকে ফান্ডিংয়ে হেল্প করবে অনেক, রিসার্চ ফান্ডিং পাওয়ার ক্ষেত্রে। ব্যাপারটা মোটেও তা না। আমি আবারও বললাম যে কোনো ইসিএ, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আপনাকে ফান্ডিং পাওয়ার ক্ষেত্রে হেল্প করবে না। ওই টাইমটা যদি আপনি আসলে একটা পেপার লেখার ক্ষেত্রে দিতেন, তাইলে হচ্ছে যে আপনার রিসার্চ পেপার হইতো অনেক, এবং সেটা আপনি সিভিতে উল্লেখ করতে পারতেন এবং সেটা আপনাকে হেল্প করতো ফান্ডিং পাওয়ার ক্ষেত্রে। বাট শুধুমাত্র
অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্ক বা লিডারশিপ অ্যাক্টিভিটি, এগুলো আপনাকে ছোটোখাটো ন্যূনতম হেল্প করতে পারে অ্যাডমিশন পাওয়ার ক্ষেত্রে, নট ফান্ডিং পাওয়ার ক্ষেত্রে। বাট ফান্ডিংটা সবচেয়ে ইম্পর্টেন্ট। যদি আপনি ফান্ডিং না পান, আপনাকে হয়তো ইউনিভার্সিটি অ্যাডমিশনও দিবেন না, বা ইউনিভার্সিটি অ্যাডমিশন দিলেও আপনার নিজের পয়সা খরচ করে সেখানে পড়তে হবে। নিজের পয়সা খরচ করা কোনো মানেই নাই। মানে ইউএসএতে বা নর্থ আমেরিকা বলি, ইউরোপ বলি, এখানে এসে হচ্ছে নিজের পয়সা খরচ করে আপনি আসলে পড়তেই পারবেন না, মানে এত টাকা খরচ হয়। সো সবাই আসলে ফান্ডিং নিয়েই আসে, বা এখানে আইসাও তারা অন ক্যাম্পাস জব করে বা কোনো কিছু করে, যে কোনোভাবে তাদের টাকা ম্যানেজ করার চেষ্টা করে আর কি। তো যেটাই হোক, আমি মনে হয় মোটামুটি অনেকগুলা টপিক কাভার করে ফেলছি, আমার যতগুলো জিনিস মাথায় ছিল। তো লাস্টে যেটা বলতে চাই, যে যেটা মনে করে অনেকে যে জিআরই বা ইসিএ দিয়ে, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস দিয়ে আমি পুরো ফান্ডিং পেয়ে যাবো, এই ধারণাটা ভুল। এটা আপনাকে হ্যাঁ অ্যাডমিশনে হেল্প করতে পারে, এতটুকুই। তো এই হচ্ছে মোটামুটি কথা। আপনারা আমার মনে হয় আমরা এখন কোশ্চেন আনসার সেশনটাতে যাইতে পারি, আমি অনেকক্ষণ টানা কথা বলছি। সো যদি কারো কোনো কোশ্চেন থাকে, আই গেস আমাদের হোস্ট সাহেব এখন ফ্লোর নিতে পারে। জি স্যার, অসংখ্য ধন্যবাদ স্যার। আমি অনেকগুলো কোশ্চেনই কালেক্ট করছি ইতিমধ্যে স্যার। আপনার আহ, অনেকগুলোরই আনসার চলে আসছে এর মধ্যেই। এর মধ্যে হচ্ছে আমরা এখন তাহলে কিছু কোশ্চেন নিতে পারি। আহ, প্রথম কোশ্চেন হচ্ছে স্যার, রিসার্চ টপিক অনেকগুলো আছে, আমরা পারফেক্টলি কিভাবে চুজ করতে পারি যে আমার জন্য সুইটেবল রিসার্চ ফিল্ড কোনটা, আমি কোনটা নিয়ে রিসার্চ করব, ইউনিক টপিক খুঁজে বের করার ওয়ে কোনটা? আচ্ছা, এই কোশ্চেনটা আমি অনেক ফেস করে, আমি একটু জানতে চাই কে কোশ্চেনটা করছে, কেউ কি আছে এখানে? তাহলে আমি তার সাথে একটু সরাসরি কথা বলতে চাই। আচ্ছা, আপনার সাথে কথা বলি। আপনি জি কোন স্যার, কোন শিওর। ইয়ারে আছেন? আমি থার্ড ইয়ার আছি স্যার। ওকে, থার্ড ইয়ারে আপনি আছেন। থার্ড ইয়ারে অলরেডি কি প্রায় শেষের দিকে নাকি, মানে কোন জি অবস্থাতে? স্যার, 3-1 স্যার, এক্সাম চলতেছে আমাদের। এক্সাম চলতেছে। আপনি এখন পর্যন্ত জি রিসার্চ স্যার। শুরু করার ক্ষেত্রে কোনো পদক্ষেপ কি নিয়েছেন, বা আপনি কোনো কোনো নিজে কোনো পেপার পড়া শুরু করছেন, বা কিছু এরকম কিছু কি করছেন, আমাকে একটু জানান তো। জি স্যার, আমি হচ্ছে বিভিন্ন পেপার গুলো পড়ার ট্রাই করছি আমার ডিপার্টমেন্ট রিলেটেড অনেক। যেমন হচ্ছে স্যার, পাওয়ার সিস্টেম নিয়ে এমনি কয়েকটা হুম টপিকে আমি হচ্ছে রিসার্চের যতগুলা হুম পেপার পড়া যায় আর কি ট্রাই করছি আর কি পড়ার জন্য। হুম ওকে। তো আপনি কি, আপনার কাছে কি কোনো টপিক মনে হয়েছে মানে পেপার পড়ার সময় যে আপনার একটু বেশি ভালো লাগতেছে অন্য পেপারের চেয়ে? জি স্যার, আমার কাছে এরকম হচ্ছে কোনো যে টপিক? পাওয়ার সিস্টেম। জি স্যার, এই যে পাওয়ার সিস্টেম আমি যখন একাডেমিক্যালি হুম পড়তেছিলাম, আহ, হুম এই এইটা আর হচ্ছে আমি যখন বিভিন্ন পেপার পড়া শুরু করছি, তখন হুম এই দুইটা আমি মোটামুটি কানেক্ট করতে পারতেছি যে না, আমার ইন্টারেস্ট এটাতে গ্রো করতেছে, পাওয়ার ওকে। সিস্টেম বা হচ্ছে এরকম। সো এইটাই আমার কাছে যেটা মনে হয়, যারা কোশ্চেনটা করতেছে যে আমার তো রিসার্চ টপিক কোনটা আমি সিলেক্ট করবো এটা আমি বুঝতেছি না, আমার বেশিরভাগ ক্ষেত্রে মনে হয় তারা রিসার্চ পেপার পড়াই শুরু করে নাই এখন পর্যন্ত। কারণ আমার কাছে মনে হয় রিসার্চ পেপার যারা পড়া শুরু করছে, তাদের ডেফিনেটলি, এটা হিউম্যান হিউম্যান মাইন্ডের খেলা, তাদের ডেফিনেটলি কোনো না কোনো টপিকে ইন্টারেস্ট বেশি গ্রো করতেছে, এবং সে যত ধরনের আরো বেশি পেপার পড়বে, তার ওই ইন্টারেস্টটা সে আরো বেটার বুঝবে যে তার কোন দিকে ইন্টারেস্টটা আছে। সো প্রথম কাজ ভাই, প্রথম কাজই হচ্ছে রিসার্চ পেপার পড়া শুরু করেন, ইচ্ছা মতন পেপার পড়েন, ইচ্ছা মতন পেপার পড়েন, প্রতিদিন পেপার পড়েন। আহ, আগা থেকে গোড়া পেপার পড়েন। এখন চ্যাট জিপিটি আছে, দরকার হলে বলেন যে এই পেপারটা কি নিয়ে একটু সামারি করে দিতে বলেন, যে কোনো কিছু করতে পারেন, বা আপনার এই পেপারের নভেলটি কোন জায়গায়, এই ধরনের সব কিছু বলতে পারেন, এবং এইটা হচ্ছে আপনার মানে অনেক অনেক বেশি হেল্প করবে। আমার কাছে মনে হয় এইটা প্রথম পদক্ষেপ হওয়া উচিত। আচ্ছা, আমি এই ফাঁকে একটু একটা কথা বলি, অলরেডি 95 পার্টিসিপেন্টস এখানে আছে, আমি তাদের জন্য চ্যাটেও হচ্ছে ইয়ে করবো। সো সত্যি কথা বলতে আমি হচ্ছে প্রত্যেক 3 মাস পর পর রিসার্চ একটা ওয়ার্কশপ নিয়ে আসি, যেখানে আমি একদম হাতে কলমে ডিটেইলে আরও বেশি অনেক সময় নিয়ে, এটা যেহেতু আজকে তো কথা বলছি একদম বেসিক রিসার্চ স্কিল নিয়ে, আমার যে লাইভ ওয়ার্কশপটা হয় এটা 3 দিনের হয়। সো ওই 3 দিন টানা আমরা প্রায় 2 ঘন্টার উপরে ক্লাস করাই, এবং খুবই ডিটেইলে আমরা অনেক কিছু জানার চেষ্টা করি, একদম হাতে কলমে। আমি আসলে একটা রিসার্চ কিভাবে একদম লাইভ, আমি এখন রিসার্চ করতেছি, এইটাকে আমি একদম জিরো থেকে উপরে তুলছি, একদম লেখা রিলেটেড থেকে শুরু করে সিমুলেশন থেকে শুরু করে সব কিছু, এইগুলো নিয়ে আমি ডিসকাস করি। সো যারা হচ্ছে যে এই বেসিক রিসার্চ ওয়ার্কশপগুলোতে পার্টিসিপেট করতেছে, তাদের জন্য আমি একটা কোড দিয়ে দেই, একটা প্রোমো কোড, যেটা আপনারা ইউজ করতে পারেন একটা ডিসকাউন্টের জন্য। সো আমি ওই ওয়েবসাইটের লিঙ্কটা এবং সেই প্রোমো কোডটা দুইটাই হচ্ছে যে আমি এখন চ্যাটে দিয়ে দিলাম, এবং একই সাথে আমি ট্রাই করতেছি আপনাদের যে ফেসবুক লাইভটা চলতেছে, ওই লাইভটাতে হচ্ছে যে আমি শেয়ার করে দেওয়ার জন্য।
তো অলরেডি আমি এটা শেয়ার করে দিব। সো এর মধ্যে আমি কোশ্চেনগুলো শুনতে থাকি এবং অ্যান্সার করতে থাকি, আই গেস। সো হ্যাঁ, আমরা পরের ধন্যবাদ কোশ্চেনে স্যার। যেতে পারি। স্যার এটার সাথে সম্পর্কে একটা প্রশ্ন হচ্ছে স্যার, রিসার্চ পেপার যখন আমি পড়বো তখন হ্যাঁ, অনেক কিছু তো আমি বুঝবো না, যেমন মেথোডোলজি আছে, মানে কিভাবে কি কাজ করছে আমি হয়তো ইনিশিয়ালি বুঝতেছি না। সেক্ষেত্রে স্যার কিভাবে দ্রুত আমি রিসার্চ পেপার গুলো পড়তে পারি, যেমন কোন কোন টপিক গুলা আমি কি পুরো আগে পেপারটা পড়বো নাকি হচ্ছে কিছু সিলেক্টেড জিনিস পড়বো যখন আমি বিগিনার হিসেবে শুরু করতেছি? বিগিনার হিসেবে আমার কাছে মনে হয় নিজের প্রথম 10টা বলবো না, প্রথম অ্যাটলিস্ট 20টা পেপার আপনি সিলেক্ট করবেন, যেটা আপনি আগা থেকে গোড়া পুরোটা পড়বেন। আগা থেকে গোড়া পুরোটা পড়বেন, কারণ এটা আপনার জন্য বোঝা জরুরি আসলে যে কিভাবে মানে একটা পেপার লেখে বা শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে একটা পেপার আগায় আর কি। এই জিনিসটা খুব দরকার, খুব দরকার বোঝা। আহ, এবং ব্যাপারটা হচ্ছে এইটা যখন আপনি করতে পারবেন, তখন আপনি আস্তে আস্তে বুঝবেন যে আপনার পেপারের এক্স্যাক্টলি কোন পার্টটা আপনার দরকার পড়তেছে। সো তখন আপনি হয়তো চ্যাট জিপিটির কাছ থেকে সামারি করেন বা যা কিছুই করেন, তখন আপনি একটা ফ্লোতে আগাবেন। কিন্তু আমি রেকমেন্ড করবো, এমনিতে তো রেকমেন্ড করবো যদি টাইম থাকে অবশ্যই সব পুরা পেপার পড়েন। আমাদের যেমন পিএইচডি স্টুডেন্টদেরকে সাজেস্ট করা হয় যে আমরা যখন কমিউট করি, কোনো কমিউট মানে হচ্ছে কোনো জায়গায় বাসে বসে আছি, ট্রাভেল করতেছি, এরকম সময় আমরা যাতে পেপার পড়ি, তাইলে ওই টাইমটা অনেক কাজে লাগে। সো গল্পের মতন পড়েন, গল্পের মতন পেপার পড়তে থাকেন, যেভাবে পারেন পেপার পড়তে থাকেন। সো যত বেশি পেপার পড়ার মধ্যে থাকবেন তত বেশি আপনার নলেজ বিল্ড আপ হবে, আপনার মানে ইন্টারেস্ট কোন জায়গায় এসে এটা বুঝবেন, মানে অনেক ধরনের সুবিধা আপনি পাবেন। সো পেপার পড়াটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা আমি বারবার বোঝানোর চেষ্টা করতেছি। জি স্যার। স্যার এরপর নেক্সট কোশ্চেন, যে আমাদের ক্যাম্পাস গুলোতে এখন ইদানিং একটা জিনিস দেখা যাচ্ছে যে কনফারেন্স পেপার অনেক পাবলিশ করতেছে, মানে এক হুম, একজনের 10টা 12টা করে কনফারেন্স পেপার থাকতেছে। এটা কি হুম। স্যার প্রমাণ করে কিনা যে ধারাবাহিক রিসার্চ অভিজ্ঞতা আছে তার, নাকি এটার থেকে বেটার হচ্ছে যে সে তার একাডেমিকটা বজায় রাখতেছে, এবং পাশাপাশি আপনি যেভাবে বললেন যে থিসিসটা গুরুত্ব দেওয়া এবং Q2 বা Q3-তে 1টা বা 2টা পেপার পাবলিশ করা, স্যার অনেকগুলা কনফারেন্স পেপার নাকি হচ্ছে 1টা বা 2টা জার্নাল, আর রিসার্চ থিসিসটাকে গুরুত্ব দেওয়া, কোনটাকে প্রায়োরিটি দেওয়া উচিত? আমার খুব সিম্পল অ্যান্সার, একটা কনফারেন্স পেপার আমি শুরু করব, দেন আমি Q2 বা Q3 জার্নালে পাবলিশ করার চেষ্টা শুরু করব। মানে আমার একটা কনফারেন্স পেপারের পরে আমি আর কনফারেন্স পেপারের বেশি পাবলিশ করার চেষ্টা করতে চাই না, কারণ ওইটা জাস্ট আমার শুরু করার জন্য ছিল। দেন আমি চাইবো প্রত্যেকটা পেপারই যাতে আমার জার্নালে পাবলিশড হয়, এটাই। ওকে স্যার। এছাড়া হচ্ছে আন্ডার গ্রাজুয়েট পর্যায়ের শুরুতে কি রিসার্চ করা সব সময় উপকারী কিনা, এটা কি কখনো কখনো ইন্টেলেকচুয়াল শর্টকাট তৈরি করতে পারে কিনা, বা যেটা আমার দীর্ঘমেয়াদে ক্ষতি করতে পারে আমার জন্য, যে আমি ইন্টালেকচুয়াল শুরু থেকে শর্টকাট রিসার্চ। কেন হবে, মানে আপনি তো এক্সট্রা জিনিস শিখতেছেন। সো এটা তো এমন না যে আপনি রিসার্চ করা মানে আপনার আসলে যেটা শিখার কথা তার বাইরেও আপনি অনেক নতুন জিনিস শিখতেছেন, এটা তো শর্টকাট না, এটা আসলে অনেক বড় লং কাট। সো ওইটা আমার মনে হয় না কোনো সমস্যা হবে। বাট জিনিসটা হচ্ছে কি, আন্ডারগ্রেডে যারা শুরু করে তাদের কিছু এক্সট্রা কাজ করা লাগে। যেমন আপনি হয়তো থার্ড ইয়ারে এখন আছেন, আপনার থার্ড ইয়ারে অনেক কোর্স এখন হয়তো করেন নাই, যদি আপনি সেকেন্ড ইয়ারে শুরু করতেন হয়তো থার্ড ইয়ারের অনেক জিনিস আপনার আগে থেকে শিখা লাগতো, এরকমও হইতে পারে। সো এইটাই আর কি, আপনার এক্সট্রা শিখা হবে। আমি কখনো বলবো না যে আপনার খুব মানে শর্টকাট বলবো না, কখনোই বলবো না এটাকে। ওকে স্যার। স্যার হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং কলেজগুলোর অবস্থা সম্পর্কে আপনি অবগত আছেন কিনা? আমাদের ইঞ্জিনিয়ারিং কলেজ সংস্কার আন্দোলন এখনো চলমান। যে হ্যাঁ, হ্যাঁ। আপনি যে বললেন যে আচ্ছা আমাদের প্রফেসরদের সাথে ইন্টারাক্ট করা উচিত, তাদের সাথে কমিউনিকেট করা উচিত, কিন্তু স্যার আমাদের ইঞ্জিনিয়ারিং কলেজ এমন অবস্থা যে আমাদের ক্যাম্পাসে একজনও প্রফেসর নেই। লেকচারার আছেন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আছেন, কিন্তু একজনও প্রফেসর নেই। তো এরকম ক্যাম্পাস গুলোতে যারা আছি আমরা পড়াশোনা করতেছি, তারা কিভাবে অন্য ক্যাম্পাসের প্রফেসরকে রিচ করতে পারি, আহ, আমার সুপারভাইজার হিসেবে আমার সাথে কাজ করার জন্য, এটা আমরা কিভাবে তাদের সাথে অ্যাপ্রোচ করতে পারি? দেখেন, আমি ইঞ্জিনিয়ারিং কলেজের সমস্যাগুলো সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহাল। আহ, তার কারণ আমার এক ছোট ভাই হচ্ছে যে মানে ছোট আমার জুনিয়র আর কি, সে ইঞ্জিনিয়ারিং কলেজে পড়তেছে। সো আমি সে আমাকে সব প্রবলেমগুলাই বলে, সব কিছু কি হইতেছে না হইতেছে। সো ইঞ্জিনিয়ারিং কলেজের প্রচুর প্রবলেম আছে, এটা আমি ডেফিনেটলি অ্যাগ্রি করি। এবং সেই ক্ষেত্রে আপনি যে প্রফেসর রিলেটেড প্রবলেমটার কথা বলেন, এটার সলিউশনের একটা উপায় হচ্ছে যদি কোনোভাবে আপনি অন্য প্রফেসরদেরকে ইমেইল করার মাধ্যমে আপনার ইন্টারেস্ট ইয়ে করতে পারেন, যাচাই করতে পারেন। বা আপনারা চাইলে আপনারা একটা গ্রুপ করে, ফ্রেন্ডদের গ্রুপ করে আপনারা রিসার্চ শুরু করতে পারেন।
দেন হচ্ছে আপনি হয়তো প্রফেসরদের কাছে গেলেন যে আপনারা এই রিসার্চটা করছেন, সো এইটাকে কি আরেকটু বেটার করা যায় কিনা কোনো দিক থেকে বা কিছু, মানে ওই রিলেটেড রিসার্চ যে অন্য ইউনিভার্সিটির প্রফেসর করতেছে সেইভাবে। তো আপনারা চিন্তা করতে থাকেন যে কিভাবে মানে রিসার্চ পাবলিশ করা যায়, এটা চিন্তা করতে থাকেন, কোনো না কোনো একটা ওয়ে বের হবে অবশ্যই। এটা আমার কাছে মনে হয়। আর স্যার হচ্ছে এই ক্ষেত্রে যদি আমি রেকমেন্ডেশন লেটার, মানে স্কলারশিপের জন্য রেকমেন্ডেশন লেটার যদি অন্য ক্যাম্পাসের কোনো professor থেকে নেই, সেটা কি স্যার কিছুটা রিস্কি হয়ে যায় কিনা? না না মানে না শুনেছি না। তাদের হ্যাঁ, রিপ্লাই দেওয়া বলেন। লাগে, মানে ইমেলের, মানে শুনছি না, যে রিস্কি প্রফেসরদের ইমেলের রিপ্লাই দিতে হয় আর কি। রিস্কি হয় না। এখন ধরেন আপনি যে সিলেট ইঞ্জিনিয়ার, আপনাদের আপনাদের ক্যাম্পাস থেকে সাস্ট কত দূরে? স্যার 9 থেকে 10 কিলো। 9-10 কিলো, খুবই কাছেই তাইলে, ঠিক আছে। তো জি স্যার। মানে ধরেন আপনি সাস্টের কোনো প্রফেসরের সাথে আপনি কাজ শুরু করলেন, ঠিক আছে। তো আহ, এইটা যদি আপনি করেন তাহলে একটা রিস্ক হবে না। কারণ কি, আপনার যদি ধরেন রিকমেন্ডেশন লেটার লাগবে, আপনি তাদের ফোনে রিচ করতে পারতেছেন না, ইমেইলে রিচ করতে পারতেছেন না, আপনি ডাইরেক্ট সাস্টে চলে যাবেন, যে তার রুমের মধ্যে তার অফিস আছে সেখানে দেখা করেন, বা তার যে সুপারভাইজার আছে তাদের সাথে কথা বলেন যে স্যার কখন আসবে বা কিছু নিয়ম ইয়ে করে আপনি ওই সময় মতন দেখা করতে যাবেন। রিস্কি হয় না, কখনোই রিস্কি হয় না। এবং প্রফেসর যে আপনার ইউনিভার্সিটির প্রফেসর হওয়া লাগবে রিকমেন্ডেশন লেটারে, দ্যাট মানে নেসেসারি না। আপনি যে কোনো ইউনিভার্সিটির পিএইচডি ডিগ্রি হোল্ডার যদি থাকে তাইলে সেই রিকমেন্ডেশন দিতে পারবে। জি স্যার। স্যার, এসওপি নিয়ে অনেকের মধ্যে একটু কনফিউশন আছে যে এসওপি জিনিসটা কি, আর এইটা হচ্ছে আমার স্কলারশিপের জন্য কতটা গুরুত্বপূর্ণ, আর এটা আমি কিভাবে ডেভেলপ করতে পারি, এসওপিটা লেখাটা কিভাবে লিখতে পারি, যারা আছে এখন থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ারের লাস্টের দিকে আছে যারা অ্যাপ্লাই করবে, তাদের জন্য যদি বলতেন। এসওপির ফুল ফর্ম হচ্ছে স্টেটমেন্ট অফ পারপাস। প্রত্যেক স্টুডেন্ট যখন জি একটা স্যার। ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে যায়, যখন সে পিএইচডি শুরু করতে যায়, তখন তারে বলতে হয় যে এই ফিল্ডটাতে সে আসছে কেন, তাকে কি উৎসাহিত করছে। একটা গল্প আছে, প্রত্যেক মানুষের জীবনের একটা গল্প আছে। সো সবাই ওই জীবনের গল্পটা শুনতে চায়, নাম্বার ওয়ান। সেকেন্ডলি সবাই শুনতে চায় সে এর আগে রিসার্চে কি ডিফিকাল্টি ফেস করছে, অ্যান্ড ওই ডিফিকাল্টি থেকে বের হয়ে আসার জন্য, ওই চ্যালেঞ্জটা উত্তরণ করার জন্য সে কি সমাধান নিয়ে আসছে, সলিউশন নিয়ে আসছে, এই গল্পটা সবাই শুনতে চায় ইউনিভার্সিটি টিচাররা। যে আপনি একটা প্রবলেমে পড়লে সেটা সলিউশন করার সক্ষমতা আপনার মধ্যে আছে, এইটা আপনার বুঝাইতে হবে এসওপিতে। দেন আপনার ফিল্ডের কোন কোন প্রফেসর হচ্ছে যে এইখানে আছে এবং আপনি কাদের আন্ডারে কাজ করতে চান সেটা বুঝাইতে হয়। পিএইচডির পরে আপনার প্ল্যান কি সেটা বুঝাইতে হয়। এটা যেমন পিএইচডির ক্ষেত্রে বললাম, মাস্টার্সের ক্ষেত্রেও সেম, কিন্তু মাস্টার্সের এসওপি একটু অন্য টাইপের হয়, আমার আসলে খুব বেশি ধারণা নাই। বাট এমনিতে এসওপিটা হচ্ছে আপনার একটা অ্যাডভার্টাইজমেন্ট। আপনি নিজেকে অ্যাডভার্টাইজ করতেছেন, নিজেকে ব্র্যান্ডিং করতেছেন ইউনিভার্সিটির সামনে, যাতে ইউনিভার্সিটি আপনাকে নেয়। সো এসওপি মূলত এরকমই হয়, এটাই হয়। এবং ভালো এসওপি লেখার মূল উপায় হচ্ছে আপনার লাইফের স্টোরিকে এটার সাথে যতটা ভালো আপনি কানেক্ট করাইতে পারবেন। এবং এসওপির প্রথম প্যারাটা থাকে হচ্ছে আপনার রিসার্চ ইন্টারেস্ট কোন জায়গায়, আপনি কোন ধরনের কাজ করছেন অলরেডি, মানে আপনার রিসার্চ নিয়ে কথাবার্তা আর কি। তো পুরোটা জিনিস আপনার রিসার্চের একটা ব্র্যান্ডিং, পাশাপাশি অন্য অনেক জিনিস থাকে। জি স্যার। স্যার, এর মধ্যে যারা হচ্ছে অলরেডি কাজ করতেছে তাদের মধ্যে থেকে একজনের কোশ্চেন যে হচ্ছে মোটিভেশন হারাই ফেলতেছে, কাজ করতে করতে বিরক্ত আসতেছে, একঘেয়েমি চলে আসে আর কি। তো এইটা কাটিয়ে উঠতে পারবে কিভাবে, নিজেকে মোটিভেটেড কিভাবে রাখবে? আমরা জেনারেলি ওয়ার্কশপের ক্ষেত্রে যেটা করি, আমরা সবাইকে নিয়ে একটা গ্রুপ করে দেই, ফেসবুক গ্রুপ প্লাস হচ্ছে ডিসকর্ডে, যাতে করে একজন আরেকজনের সাথে কন্ট্যাক্টে থাকতে পারে। কারণ মানুষ আসলে একা বাঁচতে পারে না, সত্যি কথা বলতে। এবং রিসার্চ কোয়াডে যারা, রিসার্চ এনথুজিয়াস্ট যারা, এই স্পিসিসটাই অনেক রেয়ার, এই মানুষগুলাই অনেক রেয়ার। সো এক একজন হয়তো বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় কাজ করতেছে। সো কেমন হয়, তাদেরকে আমি একটা আমব্রেলার নিচে নিয়ে আসি এবং তাদের সাথে কমিউনিকেশনের সুযোগ করে দেয় একজন আরেকজনের সাথে। সো আমরা ওই ওয়ার্কশপের মধ্যে এটাই করি, সবাইকে ওয়ার্কশপের মধ্যে মানে আন্ডারে যারা আছে ওদের সবাইকে একটা রিসার্চ গ্রুপে কানেক্ট করার চেষ্টা করবেন। সেখান থেকে তারা নিজেরাই একজন আরেকজনের সাথে কন্ট্যাক্ট করে তাদের রিসার্চ ওয়ার্ক সম্পর্কে আপডেট নিতে থাকে, কে কতদূর আগাইলো এটা সম্পর্কে জানতে থাকে। সো একটা গিভ অ্যান্ড টেক সিচুয়েশন ওইখানে হয়ে যায় এবং সবাই একটা নেটওয়ার্কের মধ্যে চলে আসে। সো আপনারা যদি চান আপনারা ওয়ার্কশপের মধ্যে জয়েন করে এই সুবিধাটা নিতে পারেন। এবং যারা হচ্ছে একা একা রিসার্চ করতেছেন, এমনিতে আমি বলবো আপনারা যদি চাইলে গ্রুপে রিসার্চ করতে পারেন, তাইলে হয়তো আপনি মোটিভেশনটা কম হারাবেন, বা আপনার আশেপাশে যারা রিসার্চ করতেছে, যে ভাই বা আপুরা রিসার্চ করতেছে, তাদের সাথে কন্টিনিউয়াস কমিউনিকেশনে থাকেন, নেটওয়ার্কে থাকেন, তাদের সাথে কথা বলেন, কন্টিনিউয়াসলি কথা বলেন, চ্যাট করেন, যেভাবেই হোক।
সো এইটা আপনার ওই ডিমোটিভেশনটাকে কাটায় ফেলবে। এটা আপনার দেখাবে যে আপনি আসলে কোন একটা ডিরেকশনে যাইতেছেন বা অন্যরাও এরকম সেম সিচুয়েশনে আছে হয়তো আপনার সাথে। সো ওইভাবে করে আপনি আপনার ডিমোটিভেশন যেটা আসতেছে ওইটা কাটায় ফেলতে পারবেন। ওকে স্যার, আমরা স্যার এখন চ্যাট থেকে কিছু কোয়েশ্চেন নিতে পারি যদি। জি অবশ্যই। একটা কোয়েশ্চেন আছে স্যার, আহ, যারা হচ্ছে অলরেডি পেপার পাবলিশ করছে তাদের পেপার গুলোর মধ্যে কিছু শর্টকামিং আছে যেটা নিয়ে আমি হচ্ছে ফিউচারে কাজ করতে পারি। সেটা কিভাবে খুঁজে বের করা যায়? মানে একটা পেপার পড়লাম, ওখানে দেখলাম যে কিছু শর্টকামিং আছে বা হচ্ছে আমি এটা নিয়ে কাজ করতে পারি ফিউচারে, আমি এই জিনিসটা কিভাবে ফাইন্ড আউট করতে পারি? এইটার জন্য আমার কাছে মনে হয় বেস্ট উপায় চ্যাট জিপিটি ইউজ করা। আপনি 10টা পেপার ডাউনলোড করবেন, ওটা চ্যাট জিপিটিতে বলবেন, একটা প্রম্পট দিবেন যে এই পেপারগুলোর মধ্যে কি কি লিমিটেশনস আছে, এটা তুমি আমাকে বাই করে দাও যেটা আমি এটা নিয়ে কাজ করতে পারি। আপনার কি কি স্কিল আছে সেটাও আপনি চ্যাট জিপিটিতে বলেন যে আমার হচ্ছে এই এই জায়গায় স্কিল আছে, সো কিভাবে আমি এইগুলাকে একটা ভালো রিসার্চ আইডিয়ার মধ্যে ট্রান্সক্রাইব করতে পারি সেটা। সো এইটা হচ্ছে আপনি আম, মানে চ্যাট জিপিটি থেকে আইডিয়া নিবেন, নট নেসেসারিলি ওইটা ইমপ্লিমেন্ট করতে হবে, জাস্ট আইডিয়া নিলেন, নিয়ে নিজের মতন করে সাজাইলেন, আবার সাজায় আবার আপনি চ্যাট জিপিটিতে বলেন যে আমি এরকম সাজাইছি, এর মধ্যে কোনো তুমি কোনো ভুল দেখতে পাও কিনা। মানে তার একটা মানুষের মতন ট্রিট করেন। সে আপনাকে রিভিউয়ার হিসেবে বলবে যে আচ্ছা না এটা করা যাবে না ওটা করা যাবে না এরকম বলবে। সো এইরকম ভাবে আগাইলে আই গেস আপনার যে কোশ্চেনটা করছেন এটা 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 বেটার একটা রেসপন্স পাওয়া যাবে। ওকে স্যার, স্যার স্কিলের কথা যেগুলো বললেন স্যার, বর্তমান তো এআই নিয়ে খুব কাজ হচ্ছে, মেশিন লার্নিং নিয়ে কাজ হচ্ছে। তো কি কি স্কিল, মানে এগুলো তো সব ফিল্ডে দেখতেছি যে অ্যাপ্লাইড হচ্ছে, আমি কি কি স্কিল গুলা শিখে রাখলে আমার জন্য ভালো, যারা হচ্ছে প্রথম থেকে ফার্স্ট ইয়ার দিকে আছে, মানে স্কিল পাইথন বা হচ্ছে এরকম কি কি স্কিল ডেভেলপ করা উচিত? কোডিং স্কিল তো আপনার মানে এটা একটা মাস্ট, এটা ফরজ, লাগবেই, সবারই কোডিং স্কিল লাগবে। পাইথন তো সবারই এখন পারা লাগে। আমি যেমন হচ্ছে পাইথন, ম্যাটল্যাব আমাদের শিখাইছে সেকেন্ড ইয়ারের কোর্সেই খুব সম্ভবত। পাইথন আমাদের শিখায় নাই, কিন্তু পাইথন নিজে থেকে শিখছি আমরা পরে, আমি পরে। তারপরে আম, আরো অনেক ধরনের কোডিং ল্যাঙ্গুয়েজ আছে। আমি তো এক্সএমএল এ অনেক কাজ করছি, এক্সটেন্সিভ, আমি ভুলে গেছি ইয়ারের ফুল ফর্মটা কি। তো আমি এক্সএমএল দিয়ে কাজ করছি, বিভিন্ন কোডিং এর মানে কোডিং ল্যাঙ্গুয়েজ যেখানে যেটা লাগে আর কি সেরকম ভাবে আপনার কাজ করা লাগবে। আহ, আহ, কিন্তু জিনিসটা কখন আমি বলবো কি, এটা আমাকে সবাই কোশ্চেনটা করে যে আমি ফার্স্ট ইয়ার থেকে কি কি স্কিল ডেভেলপ করতে পারি। এইরকম কোনো কিছু নাই আসলে, সত্যি কথা বলতে। আপনি আগে পেপার পড়া শুরু করেন। আমার একটা সাজেশন থাকবে, আপনি আগে পেপার পড়া শুরু করেন, দেখেন অন্যরা কি কি নিয়ে কাজ করতেছে। ওইখান থেকে আপনি দেখবেন আপনার যে ইন্টারেস্ট গ্রো হয়েছে এবং সেই জায়গাটাতে আপনার কি কি স্কিল লাগবে সেটা আপনি বাই করেন, অ্যান্ড দেন ওই স্কিলগুলো গ্রো আপ করা শুরু করেন। মানে মানুষ যেটা উল্টা করে, মানুষ করে আগে স্কিল শিখে পরে পেপার পড়া শুরু করে বা পেপার লেখা শুরু করে। আমি বলবো আগে পেপার পড়েন, আগে ইন্টারেস্ট বুঝেন নিজের, আগে কোন কোন স্কিল লাগবে সেটা আইডেন্টিফাই করেন, দেন আপনি সেটা শেখা শুরু করেন। আমি বলবো ফার্স্ট ইয়ার থেকে প্রথম কাজ হবে পেপার পড়া শুরু করা। রাইট স্যার। স্যার, যে এআই যারা ইউজ করতেছে আমরা পেপারে পড়ার ক্ষেত্রে বা হচ্ছে আইডিয়া নেওয়ার ক্ষেত্রে, এইটা আমার রিসার্চের পেপারের নবেলিটির ক্ষেত্রে কোনো এফেক্ট ফেলে কিনা, যে আমার নবেলিটি কমে যাচ্ছে বা মান কম নবেলিটি কমে যাচ্ছে কিনা, এরকম কোনো নভেলটি এফেক্ট মানে পড়ে কিন্তু কিনা? পেপারের মান না, নভেলটি কিন্তু অন্য একটা জিনিস। নভেলটি জি মানে স্যার। কিন্তু হচ্ছে পেপারটা নতুনত্ব আছে কিনা এটার মধ্যে, মানে আপনি আগের পেপারের লিমিটেশন কি কি হচ্ছে কাটাইছেন, এইটা বলতে হয়। নভেলটি মানে হচ্ছে এইটা। সো না, জি স্যার। এআই ইউজ করলে জীবনেও মান কমে না। আমাদের তো হচ্ছে সত্যি কথা, আমরা নর্থ আমেরিকান ইউনিভার্সিটিগুলোতে সবাই এখন জানে এখন চ্যাট জিপিটির যুগ। সো কেউই আসলে চ্যাট জিপিটি ইউজ না করবে এটা এক্সপেক্ট করার কোনো উপায় নেই। এই জন্য প্রফেসররা কি করে, প্রফেসররা সবাই বলে তোমরা ধুমায়া চ্যাট জিপিটি ইউজ করো, ধুমায়া ইউজ করো, কোনো সমস্যা নেই আমার তুমি চ্যাট জিপিটি ইউজ করলে। শুধুমাত্র ওরা যখন পরীক্ষা নেয় তখন বলে যে তোমার নিজের ইয়াই করা লাগবে, সো চ্যাট জিপিটি ইউজ তখন করা যাবে না, একদম যখন ফাইনালি পরীক্ষা হয় তখন। সো আপনি যতই চ্যাট জিপিটি ইউজ করেন, আপনার যদি অ্যাকচুয়ালি স্কিল না থাকে আপনি পরীক্ষাতে ফেল করবেন, স্বাভাবিক হিসাব। তো যাই হোক, তো কিন্তু চ্যাট জিপিটি আপনি কিভাবে ইউজ করতেছেন বা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলগুলো কিভাবে ইউজ করতেছেন সেটা সবচেয়ে বেশি ম্যাটার করে। আমি যেমন যেটা করি, আমি প্রথমে ধরেন পেপারগুলোকে আপলোড দিয়ে বলি আচ্ছা ঠিক আছে এই পেপারগুলোতে নভেলটি কি আছে, ওরা নতুন কি কাজ করছে, ওরা কিভাবে ওদের নিজেদের নভেলটি প্রুফ করছে। আমি যত স্পেসিফিক কোশ্চেন জিজ্ঞেস করবে সে তত ভালো অ্যান্সার দিবে। যেমন আমি জিজ্ঞেস করি এই পেপারটাতে ওরা ওদের নভেলটি কোন কোন লাইন দিয়ে প্রুভ করছে, তো ও ও তখন একদম একটার পর একটা লাইনগুলা সেন্টেন্সগুলা সে লেখা দেয় যে এই সেন্টেন্স দিয়ে তারা প্রুফ করতে চাইছে তাদের পেপারটা নভেল। তো আমার কি সুবিধা হইলো, আমার পুরো পেপারে যা যা খোঁজা লাগলো না, সে তাদের নভেল আইডিয়া কোনটা সে আমাকে একদম লাইন বাই লাইন খুঁজে বাই করে দিল যে এই লাইনগুলো পড়লেই আমার জাস্ট বোঝা হবে যে এটা এটা কতটুকু নভেল আইডিয়াটা। তো
এইরকম ভাবে তারপরে আবার কি করি, আমি আবার পেপারে যাই, মানে আমি জাস্ট চ্যাট জিপিটির উপরে ভরসা করতেছি না, চ্যাট জিপিটি যে লাইনগুলো দিচ্ছে ইটস ওকে, সমস্যা নেই, এই লাইনগুলো পেপারের ভিতরে কোন কনটেক্সটে আছে, ওইটার আগে পরে কি কি লাইন আছে, ওগুলো আমি আবার মিলায় মিলায় পড়া শুরু করি। তাহলে আমার টাইম বাঁচলো, প্লাস আমি খুব ইফেক্টিভলি একটা পেপার পড়তে পারতেছি। সো আমার কাছে মনে হয় এই টাইপের ইউজ যদি করেন, তারপর হচ্ছে আপনি লেখলেন নিজের মতন, ভুল আছে ওইটার মধ্যে হয়তো অনেক গ্রামাটিক্যাল মিস্টেক, ওইটা আপনি চ্যাট জিপিটিতে দিয়ে ঠিক করেন, এইসব কাজে ইউজ করেন। বাট আপনি এইটা করবেন না যে আচ্ছা আমি একটা লিটারেচার রিভিউ লিখবো কম্পাউন্ড ফ্লাডিং নিয়ে, আমি চ্যাট জিপিটিতে বললাম রাইট এ লিটারেচার রিভিউ অন কম্পাউন্ড ফ্লাডিং, দেন আপনি ওইটাই ইউজ করলেন। এইটা করা যাবে না, কারণ এখনকার যুগে সবাই চ্যাট জিপিটি ইউজ করে, সবাই জানে চ্যাট জিপিটি কী টাইপের লেখা লেখে, কোন ধরনের ওয়ার্ড ইউজ করে। সো একটা হিউম্যান ওয়ার্ড, একটা চ্যাট জিপিটির ওয়ার্ড কখনো সেম হবে না। চ্যাট জিপিটি স্টোরি বলতে পারে না, হিউম্যান স্টোরি বলতে পারে। সো চ্যাট জিপিটি কি করে, অনেকগুলো ওয়ার্ড নিয়ে বসায় 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 একটা খুব বোরিং কিছু একটা বানায় দেয়, যেটার মধ্যে কোনো পড়লে কোনো মজা পাওয়া যায় না, বা কোনো মানে স্টোরি নাই এটার মধ্যে। সো এইসব কাজে চ্যাট জিপিটিকে ইউজ কখনো করবেন না, যেটা বললাম ওই নিজের হেল্পিং হ্যান্ড হিসেবে তখন ইউজ করেন। রাইট স্যার। স্যার, আমার একাডেমিকের সাথে যদি আমার রিসার্চের টপিক না মিলে, ফিল্ড না মিলে, সেক্ষেত্রে কি স্যার ফান্ডিং পেতে কোনো সমস্যা হয় কিনা? ফান্ডিং পাইতে এটা খুবই একটা, আমি এই কোশ্চেন কখনো ফেস করি না, আমি চিন্তা করি না, আমি চিন্তা করতেছি। একাডেমিকের সাথে রিসার্চ ফিল্ড মিলতেছে না, এটা হচ্ছে ব্যাচেলর্স এর একাডেমিকের সাথে, তার মানে সে যে রিসার্চ ফিল্ডে কাজ রাইট। করতেছে, সে পিএইচডি করবে ওই রিসার্চ ফিল্ডের একাডেমিকে। মানে হচ্ছে যে সাপোজ আমি এখন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ আছি, কিন্তু আমার ভাল লাগে সিভিল ইঞ্জিনিয়ারিং এর কাজ, আমি সিভিল ইঞ্জিনিয়ারিং এ সাপোজ রিসার্চ পেপার পাবলিশ করলাম, তাইলে আমি পরে ভর্তি হইতে পারবো কি না তাইলে এখন যখন সে পিএইচডিতে যাবে, তখন যদি সে সিভিল ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হয়, তাইলে তার কোনো সমস্যা নেই। কিন্তু সে যদি পিএইচডিতে ভর্তি হইতে চায় ইলেকট্রিক্যালে, তখন যা সমস্যা হবে, কারণ তখন আর ওই পেপারটা তার কোনো হেল্প করবে না ফান্ডিং এর ক্ষেত্রে। তো সোজা কথা এটাই, এটাই খুব সিম্পল, যে একাডেমিক আর রিসার্চ ফিল্ড যদি আলাদা হয়, এটা ডিপেন্ড করে কাজে লাগবে কিনা। যদি আপনি পরবর্তীতে আপনার রিসার্চ ফিল্ড যেটা ওইটাতেই পিএইচডি বা মাস্টার্স করতে চান, তখন এটা কাজে লাগবে, আর নাহলে কাজে লাগবে না। আমরা মনে হয় আর এক দুইটা কোশ্চেন নিয়ে শেষ করতে পারি, কারণ সময় প্রায় হয়ে আসছে। সো অনেক কোশ্চেনের অ্যান্সার জি দেওয়া স্যার। হয়েছে আসলে। সো আমরা আস্তে আস্তে শেষের দিকে আগাই। স্যার, এক দুইটা কোশ্চেন কি স্যার আমরা মানে হ্যান্ড রেজের মাধ্যমে লাইভ কোশ্চেন নিতে পারি স্যার? হ্যাঁ, লাস্ট এই যে একটা একজন যদি হ্যান্ড রেজ করে থাকে। রাখছে, আশরাফ 534। জি, জি স্যার। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছে আলহামদুলিল্লাহ। আমি দেখছি আপনি আপনার ফ্রেন্ডকে নিয়ে দেখতেছেন, মাঝখানে ভিডিও অন করছিলেন। স্যার, আমি হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে ফোর্থ ইয়ারে আছে আর কি। তো আমি দুইটা পেপার নিয়ে কাজ করতেছি, একটা হচ্ছে সয়েল লিকেফিউশন আর একটা হচ্ছে গ্রাউন্ড ওয়াটার কন্টামিনেশন। তো এখন দুইটা গুড। টপিক যে হয়ে যাচ্ছে, এখন এটা কি আহ, কোনো সমস্যা হবে কি না প্রফেসরের দেখার ক্ষেত্রে, যে যে দুইটা টপিক হয়ে যাচ্ছে, দুইটা আলাদা আলাদা টপিক, একটা হচ্ছে আপনার এই হুম কি হুম বলে হুম। এটা। একটা তো ওয়াটার একটা সয়েল, হ্যাঁ আমি বুঝতে পারি, এটা দুইটা টোটালি ডিফারেন্ট জিনিস। বাট আপনার কোনটাতে ইচ্ছা, ধরেন আপনাকে যদি আমি অপশন দেই, আপনি হয় হ্যাঁ, জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে কাজ করতে পারবেন, অথবা ইয়ে নিয়ে কাজ করতে পারবেন, ওয়াটার কোয়ালিটি নিয়ে। গ্রাউন্ড ওয়াটার তো টোটালি আলাদা জিনিস, ওয়াটার কোয়ালিটি। কোনটা নিয়ে কাজ করতে চান বেশি বেশি, কোনটা মন টানে কোনটা? আমার মনটা বেশি হচ্ছে আপনার ওয়াটার নিয়ে আর কি, যে ওয়াটার নিয়ে ওয়াটার। কাজ, ওকে। ওকে। সো আচ্ছা, আপনার কাছ থেকে আমি কোশ্চেন কিছু জিজ্ঞেস করি। আপনি আপনি তো সিলেট ইঞ্জিনিয়ারিং, মানে এইখানে মানে ইঞ্জিনিয়ারিং কলেজে পড়তেছেন, রাইট? জি সো জি জি জি। আপনি কোন প্রফেসরের সাথে কাজ করতেছেন? আমি মূলত হচ্ছে কৃষি ইউনিভার্সিটির একজন প্রফেসর আছেন, ওনার সাথে আর কি কাজ করতেছি আর কি। কোন কৃষি আব্দুর ইউনিভার্সিটি এটা? আমাদের পাশেই সিলেট কৃষি ইউনিভার্সিটি আর কি। তার সাথে আপনি কিভাবে কন্ট্যাক্ট করলেন? বেসিক্যালি হচ্ছে উনি আমাদের একটা কোর্স করাইছেন আর কি, এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং 2 আর কি। তো ওর আচ্ছা, মাধ্যমে ওনার সাথে আর কি আমাদের গুড। একটা আমি যে ইয়ে আসে। প্রসেসটা বললাম আপনি সেটাই ফলো করছেন আসলে, এটা খুবই ভালো হয়েছে। হ্যাঁ, এটাই আমার কাছে মনে হয় বেস্ট অ্যাপ্রোচ, মনে হয় বাংলাদেশে কাজ করার ক্ষেত্রে খুবই ভালো। তো এটা তো ওই হ্যাঁ আমার বলেন। ফান্ডিং এর ক্ষেত্রে বা প্রফেসর যদি দেখে ও তখন না তো না আর না, আমি সমস্যা হবে আমি না। যেটা বলতেছিলাম, সেটা হচ্ছে এই যে প্রফেসরের সাথে আপনি কথা বললেন, এরপরে আপনি সয়েল লিকুইফ্যাকশন নিয়ে কার সাথে কাজ করেন তাইলে? এটা সাস্টের একটা স্যার আছে প্রফেসর, ওনার সাথে আর কি। ওরে বাবা, মানে আপনি দুই জায়গায় খেলতেছেন, খুবই ভালো তো, খুবই ভালো। মানে ওনার চেষ্টা সাথে কিভাবে তাহলে কন্টাক্ট হইলো, সাস্টের ওনার টিচারের সাথে? সাথে আরেক বড় ভাই আর কি, উনি কাজ করতেছে, তো একসাথে আমি অ্যাপ্রোচ করছি বাহ, আর কি। এই যে দেখেন নেটওয়ার্কিংটা, আমি যে কথাটা বলি, মানে উনি প্রত্যেকটা
মানে ইঞ্চিতে ইঞ্চিতে কাজ করছেন, এই ইয়াটা কাজে লাগাইছে, নেটওয়ার্কটা খুব ভালো। আপনি খুব ভালো একটা এক্সাম্পল যে কিভাবে আসলে আন্ডারগ্র্যাডে রিসার্চ শুরু করা যায় বা ইঞ্জিনিয়ারিং কলেজে থাকেও কিভাবে রিসার্চ শুরু করা যায়, তার খুব ভালো একটা এক্সাম্পল আপনি, আমি ডেফিনেটলি বলবো। বাট জিনিসটা হইতেছে, আমি আপনাকে একটা জিনিস বোঝাই, আপনি দুইটা রিসার্চ পেপার করেন, আমার কোনো সমস্যা নেই, পেপারের কাজ শেষ করেন, পেপারটা শেষ করবেন, কিন্তু আমি এটাই বলতেছি পেপার হিসেবে যাতে পাবলিশড হয় এটা। বাট হ্যাঁ, আপনি আপনার যেহেতু গ্রাউন্ড ওয়াটার কন্টামিনেশন বেশি মন টানে, আপনি জি জি। ট্রাই করেন পরের যে রিসার্চ পেপারগুলো আছে, আর আপনি তো এখন মোটামুটি বুঝে গেছেন যে আপনার একটা দিকে আসলে যাওয়া উচিত, গ্রাউন্ড ওয়াটার। এখন হয়তো ঠিক আছে, আপনি ব্রড ফিল্ডে কি করতে পারেন, হয়তো ওয়াটার কন্টামিনেশন নিয়ে কাজ না করলেও গ্রাউন্ড ওয়াটারটা নিয়ে কাজ করতে পারেন। গ্রাউন্ড ওয়াটারই কিন্তু একটা বড় ফিল্ড, গ্রাউন্ড ওয়াটার নিয়ে কাজ করে, যেমন ফ্লাড একটা বড় ফিল্ড, গ্রাউন্ড ওয়াটারও কিন্তু একটা বড় ফিল্ড। আপনি গ্রাউন্ড ওয়াটারের আশেপাশে থাকার চেষ্টা করেন, আমার সাজেশন থাকবে হচ্ছে এইটা। এবং এটাতে প্রচুর ফান্ডিং, গ্রাউন্ড ওয়াটার নিয়ে কিন্তু প্রচুর ফান্ডিং। সো খুব, এই সয়েল লিকুইফেকশন নিয়ে প্রচুর ফান্ডিং আছে, ডেফিনেটলি আছে। তো আপনি একটা দিকে আপনি স্পেসিফিক্যালি মুক্ত। আগান, দুইটা জি দিকে জি। না গায়া দুইটা দিকে ইয়া না করে, কারণ দুইটা একটু টোটালি ডিফারেন্ট ফিল্ড। এমন যদি হইতো আপনি গ্রাউন্ড ওয়াটার নিয়ে একটা জায়গায় কাজ করতেছেন আর গ্রাউন্ড ওয়াটারের কন্টামিনেশন নিয়ে আরেকটা জায়গায় কাজ করতেছেন, তাহলে আমি বলতাম দুই দিকেই আগান। কিন্তু আচ্ছা আচ্ছা। দুইটা টোটালি একদমই ডিফারেন্ট ফিল্ড। তো সো আপনি পেপার পাবলিশ করেন, ওইটা আপনার পেপার লেখার সক্ষমতা বাড়াবে, প্রফেসরকে হুম, বুঝাইতে পারবে যে ও পেপার লিখতে পারে। কিন্তু আপনি স্পেসিফিক্যালি কাজ করেন একটা জায়গায়, এটা আমি বলবো, গ্রাউন্ড ওয়াটার কন্টামিনেশনে কাজ করেন। আচ্ছা, থ্যাংক ইউ, বুঝতে পারছি। ধন্যবাদ স্যার। ওয়েলকাম। লাস্ট একটা কোশ্চেন আমরা হচ্ছে চ্যাট থেকে নিতে শিওর, পারি যদি। শিওর, লাস্ট একটা স্যার কোশ্চেন কথা রিসার্চ বলেন। মানে, জি স্যার, জি স্যার, স্যার রিসার্চ মানে কি অলওয়েজ কোন একটা প্রবলেমের সলিউশন, নাকি হচ্ছে আমার অবজারভেশন অনেক স্পেসিফিক টপিক থ্রু এ সাইন্টিফিক মেথড? আপনি যদি আহ, কেমনে বুঝাবো, ধরেন আমি গতকালকে নাসার একটা ইয়াতে অবজারভেশন সেন্টারের মধ্যে গেছিলাম, ওরা প্রচুর মানে মুনের অবজারভেশন, মানে অ্যাপোলো মিশন টিশনের সবকিছু, আমি বিশাল এক স্যাটার্ন 5 রকেটটা একদম মাইনার রাখছে পুরো একটা ইয়ার মধ্যে, ওইগুলা সব দেখে আসছি। সো কেন এটা বললাম, আপনি যদি নীল আর্মস্ট্রং হন, স্পেসে যেরকম নীল আর্মস্ট্রং হইতেছে অনেক বড় একটা মানুষ, চাঁদে প্রথম পা রাখছে বলে, সো নীল আর্মস্ট্রং যদি হন, তাইলে আপনার অবজারভেশন এইটা নিয়ে একটা পেপার হইতে পারে যে আপনি অমুক সাইন্টিফিক মেথডে কি ভাবেন, এইটা আপনার অবজারভেশন একটা পেপার। কিন্তু আপনি যদি নীল আর্মস্ট্রং না হন বা এত বড় মাপের মানুষ না হন, তাইলে আপনার অবজারভেশন আসলে কোনো ম্যাটার করে না। কারণ আপনার অবজারভেশন যাই না, আমি কি করব? আপনার অবজারভেশন আপনি আপনার কাছে রাখেন, আপনার অবজারভেশন আপনি তো এত কোনো মানে আপনার অবজারভেশন আসলে ম্যাটার করে কিনা এটা ডিপেন্ড করে আপনি আসলে কত বড় মানুষ, এরকম টাইপের। কিন্তু রিসার্চ মানে অবশ্যই হ্যাঁ, কোনো একটা প্রবলেম, একটা রিসার্চ সাইন্টিফিক প্রবলেম, এটার আপনি সলিউশন বাই করতেছেন, রিসার্চ মানে অলমোস্ট এইটা। বাট রিভিউ পেপার নামে একটা পেপার আছে, রিভিউ পেপার টাইপের পেপারে জেনারেলি মানুষজন ওই ফিল্ডে, সাপোজ কম্পাউন্ড ফিল্ডের এখন পর্যন্ত যত কাজ হয়েছে সব কিছুর সামারি না প্লাস, মানে হচ্ছে যে এটা একটা ক্যাটাগরাইজ করে, ক্লাসিফিকেশন করে, প্লাস কোন কোন কাজ করা হয়েছে, কোন কোন কাজ করা, ওদের বেসিক আন্ডারস্ট্যান্ডিংটা কি কি মানে করছে তারা, এইসব টাইপের জিনিস। সো ওইটা জাস্ট একদম সামারি না যে অমুক এই কাজ করছে তমুক এই কাজ করছে, এরকম না। রিসার্চ রিভিউ পেপারটা এরকম। So, ওই ক্ষেত্রে হ্যাঁ, ওই ক্ষেত্রে হচ্ছে আপনি কোনো নতুন প্রবলেমের সলিউশন দিতেছেন না, বাট আপনি একটা গোছায়া দিতেছেন এই ফিল্ডের কি কি রিসার্চ পাবলিশ হয়েছে এই ব্যাপারটা। সো রিভিউ পেপার অনেক সময় হেল্প করে সবাইকে পরবর্তীতে কি কাজ করতে হবে এটা ডিসাইড করার ক্ষেত্রে। সো রিভিউ পেপারটাও ইম্পর্টেন্ট, আপনি চাইলে ওটা ট্রাই করতে পারেন, ওই ক্ষেত্রে নতুন কোনো কিছু করা লাগে না। অনেক ধন্যবাদ স্যার। স্যার আমাদের কোশ্চেন মোটামুটি শেষ। লাস্ট একটা স্যার আমার একটা প্রশ্ন ছিল, সবার প্রশ্ন করতে করতে আমার প্রশ্নটাই পড়া হয়নি। স্যার আমি আপনাকে, আচ্ছা বলেন। স্যার আমি আপনাকে 2020 সালের পর থেকেই ফলো করি, আপনার জিও পলিটিক্যাল অ্যানালাইসিস, আপনার ভিডিওগুলো, আপনি মাঝে মাঝে হচ্ছে স্রোতের বিপরীতে যে অনেক কথাবার্তা বলেন, আমার আসলে অনেক ভালো লাগে। আহ, থ্যাংক ইউ। আপনি এই বইয়ের শিক্ষকতা করতেছেন, পাশাপাশি হচ্ছে এখন রিসার্চ করতেছেন, কিন্তু স্যার আপনাকে দেখি যে আপনি বাংলাদেশের সমসাময়িক সব বিষয় নিয়ে আপনি অবগত। অনেক মিম পোস্টে গেলেও আপনার রেট পাওয়া যায়। স্যার হ্যাঁ, আপনি কিভাবে কিভাবে ব্যালেন্স করেন স্যার? আপনি আবার বিবাহিত, মাশাআল্লাহ, কিভাবে স্যার সবকিছু ব্যালেন্স করেন? হ্যাঁ, এটা এটা আসলে আহ, আমি আপনাকে একটা জিনিস বলি, আমার মোবাইলে এখনো আপনি যদি দেখেন একটা অ্যাপ আছে, এটাকে বলে সিম্পল টাইম ট্র্যাকার। এই যে এরকম অ্যাপ, এই অ্যাপটার মধ্যে আমি ওকে। কি করি, আমি যখন কোনো একটা কাজ শুরু করি তার আগে একটা ক্যাটাগরি করা আছে, ওখানে ট্যাপ করলে ওই কাজটা করার সময় যতক্ষণ ধরে আমি কাজটা করতেছি ওটা স্টপ ওয়াচের মতন রেকর্ডেড হইতে থাকে।
রেকর্ডেড হইতে থাকে এবং যখন আমি শেষ করি, সাপোজ এই মিটিংটা শেষ করবোই, আমি আরেকটা ট্যাপ করে দেবো, মিটিং এর শেষ। এইরকম ভাবে প্রত্যেক দিন আমি যেই কাজ করি তার শুরুতে আমি একটা এরকম ট্যাপ করি, তারপর আবার স্টপ করি। তাইলে কি হয়, আমি ইভেন যখন ঘুমাইতেছি সেটাও প্রত্যেক দিন আমি কোন ক্যাটাগরিতে কতটুকু টাইম ব্যয় করতেছি এটা আমার রেকর্ডেড থাকে। এখন এই রেকর্ডটা আমাকে কিভাবে হেল্প করে আমি একটু বুঝাই আপনাকে। আপনার যদি কখনো, আমার এখানে রেকর্ডেড থাকে, যদি আমি কোনোদিন বেশি রিলস দেখা ফেলাই ফেসবুকে, যেটার কোনো আউটপুট নাই, কোনো ধরনের আউটপুট নাই। হ্যাঁ, মিমের মধ্যে আমার সুবিধা কি, মিম দিয়ে আমি বিনোদন পাইতেছি, রিল দিয়ে হ্যাঁ বিনোদন পাইতেছি, কিন্তু এরপরে এটার আমার লাগবে না আসলে, মানে ওইটা আলাদা জিনিস। মানে জিনিসটা হচ্ছে আপনি যখন আপনার টাইম ট্র্যাক করবেন এবং দেখবেন যে আপনি আসলে কোথায় কোন সময় কতটুকু ব্যয় করতেছেন, এইটা না যদি দেখা যায় কোনো একদিন আপনি দিনের 50% সময়, অনেক সময় কিন্তু আমাদের এটা মনে হয় যে আচ্ছা আমি তো বেশিক্ষণ রিল দেখি নাই, কিন্তু আসলে দেখা যায় যে আপনি হয়তো দিনের 60% সময় রিল দেখে কাটাইছেন, হয়তো আপনি জানেনই না, ট্র্যাক করেন নাই দেখা। সো আমি আমার লাইফের টাইমগুলা খুব ভালোভাবে কাজে লাগানোর চেষ্টা করি। সো এটা অনেকের কাছে একটু বেশি নার্ডি মনে হইতে পারে, বাট এটা আমি দেখছি যে আমার ক্ষেত্রে খুব কাজে লাগে। আমি প্রত্যেকটা জিনিস এখানে রেকর্ডেড থাকে। কোনোদিন যদি আমি দেখি আমার রিসার্চ কম করা হয়েছে, আমি দেন কি করি, পরের দিন এটা পোষায় ফেলতে চেষ্টা করি। কিন্তু এই যে নলেজটা রাখা যে আমি কিন্তু আগের দিন রিসার্চ কম করছি, আমার কিন্তু পরের দিন রিসার্চ বেশি করা লাগবে। বা কোনোদিন যদি আমার এরকম আমি কন্টেন্ট ক্রিয়েশনে কম টাইম দিছি, ভিডিও টিডিও বানাইতে, বা ভিডিও তো বানানো শুধু না, আরো অনেক কাজ আছে, এনগেজমেন্ট করি নাই, হয়তো কমেন্টে রিপ্লাই দেয় নাই, এরকম জিনিসপত্র হয়েছে। সো তখন আমার মাথায় এটা থাকে, আমি পরের দিন এটা পোষায় ফেলার চেষ্টা করি। সো এইভাবে দেখা যায় যে পুরো সপ্তাহের মধ্যে আমার টাইমটা পুরোপুরি ব্যালেন্সড হয়ে যায়। তো দেন নিজের ভিতরে গিল্ট ফিলিংটা আমি সরায় ফেলতে পারি। কোনোদিন মনে হইলে আমি ফেসবুকে হয়তো বেশি সময় কাটাইছি অন্যদের নিউজ দেখে, অন্যদের স্টোরি দেখা, ঠিক আছে, যেখানে আমার হয়তো উচিত ছিল আমি আমার নিজের ফেসবুক ভিডিওর মধ্যে যারা কমেন্ট করতেছে তাদের কমেন্টগুলো রিপ্লাই দেওয়া আমার উচিত ছিল, কিন্তু ওইটা না করে আমি হয়তো আহ, ইয়ে করছি, আহ, নিজের ফেসবুক চালাইছি, অন্যদের বুকি চুকি জিনিসপত্র দেখছি, এইটা। তো এইভাবে করে আমি নিজের গিল্ট ফিলিংটা, মানে আমি যেই জায়গার মধ্যে বেশি টাইম ওয়েস্ট করতেছি, এই সেক্টরটা যদি আইডেন্টিফাই করতে পারি এবং সেটাকে চেঞ্জ করতে পারি, অ্যাকশনে রূপান্তর করতে পারি, তাইলে আমার অনেক উইন্ডো ওপেন হয়ে যায়, আমার কাছে অনেক সময় পাচ্ছে। যেমন আপনি দেখবেন রিসেন্টলি আমি প্রচুর মুভি সিরিজ দেখি, পোস্ট টোস্ট দেখবেন, আমি জেনারেলি রিল না দেখা লম্বা ফরম্যাটের জিনিস দেখার চেষ্টা করি, মুভি দেখার চেষ্টা করি, 1 ঘন্টা 2 ঘন্টা লম্বা এরকম মুভি দেখার চেষ্টা করি, বা ডকুমেন্টারি দেখার চেষ্টা করি, যেটা দিয়ে আমার নলেজ বাড়বে। কিংবা হচ্ছে ইউটিউব ভিডিও, পডকাস্ট যেগুলো আছে ওগুলো আমি শোনার চেষ্টা করি, যেগুলো হচ্ছে আমি অন্য কোনো কাজ করতে করতে ইয়ে করতে পারি, জানতে পারি। সো নিজেরা সবসময় আপডেটেড রাখা সবকিছুর সঙ্গে। আমি রিসার্চ করতেছি, দ্যাট ডাজেন্ট মিন যে আমি রিসার্চ ছাড়া বাংলাদেশের পলিটিক্স ইকোনমি সম্পর্কে আমার আইডিয়া আমি রাখবো না। সত্যি কথা বলতে আমি এরকমই মানুষ ছিলাম যে আমি রাখতাম না, ঠিক আছে, আমি রিসার্চ করতেছি আর এত কিছু আমার জানা দরকার কি। এখন আমি ইচ্ছা করেই ভিডিও বানাই, যে ভিডিও বানানোর জন্য হইলেও যাতে আমার এইগুলা সম্পর্কে আপডেট থাকে, আমার আমার কাছে আপডেট থাকে। সো এখন যেরকম বললেন, এখন পিএইচডি লাইফ চলতেছে, নিজের একটা লাইফ, আগে যেরকম বাপ মার সাথে থাকতাম, সো অনেক কিছুতেই অনেক সুবিধা ছিল, এখন একটা নতুন দেশের মধ্যে আসছি, পুরাপুরি লাইফ পুরাপুরি নতুন। হ্যাঁ, মানে নিজের একটা লাইফ, নিজের ফ্যামিলি, এইগুলো অনেক কিছু সামলাইতে হয়। সো এইটা, এইটার পিছনে যেরকম একটা টাইম যাই, বাট আমার একটা বৈশিষ্ট্য হইতেছে কি, আপনি আমাকে যে কোনো পরিস্থিতিতে ফালান, আমি যদি ওইটাকে একটা রুটিনের মধ্যে এনে ফেলতে পারি, যদি কোনোভাবে আমি ওইটা একটা রুটিনে, যে আচ্ছা প্রতিদিনই আমার এই কাজটা করতে হবে, সাপোজ প্রত্যেক শনিবারে আমার সবজি কাটা লাগবে, ধরে রাখলাম, ঠিক আছে, রান্না বান্নার জন্য সবজি কাটা লাগবে আমার। তো এইটা যখন আমার রুটিনের মধ্যে মাথায় সেট হয়ে গেছে, বা আমার লন্ড্রিতে কাপড় নিয়ে যেতে হবে, কাপড় ধুইতে দিতে হবে, এইটা যখন আমার মাথার মধ্যে সেট হয়ে গেছে, আমি একটা রুটিনের মধ্যে যখন ফেলায় ফেলছি, তখন আর এটা আমার কাছে কোনো প্যারা লাগে না, কারণ আমি জানি যে আমার এই কাজটা করা লাগবে, আমার মাথার মধ্যে আগে থেকে সেট আছে যে আচ্ছা এই কাজটা সামনের এই দিন করা লাগবে। সো ওইভাবে করে আমি বাকি কাজগুলো সেট আপ করার চেষ্টা করি, বাকি কাজগুলো আমি অ্যারেঞ্জ করি। সো যখনই আমি রুটিনের মধ্যে কোনো কাজকে নিয়ে আসে ফেলতে পারি, আমার জন্য লাইফ ইজি হয়ে যায়, তারপর আমি অন্য অন্য জায়গাতেও টাইম দেওয়ার চেষ্টা করি। সো বেসিক্যালি আমার কাছে যেটা মনে হয় যে আপনি যদি আসলে সত্যি কথা বলতে, আজাইরা টাইম ওয়েস্ট যেটা, যে ফেসবুকের রিলস দেখতে দেখতে টাইম দেওয়া, বা ইউটিউবে কোনো মানে একদম কি বলে অসচেতনভাবে ব্রাউজ করে করে জাস্ট ভিডিও দেখা। যেমন আমি যখন ইউটিউবে ঢুকি, আমার লক্ষ্য থাকে আচ্ছা ঠিক আছে আজকে বিপিএল এর যে 2টা ম্যাচ হয়েছে, 2টা ম্যাচের হাইলাইটস আমি দেখবো, দেখে বাইরে যাবো ইউটিউব থেকে। সো আমার এরকম গোল থাকে যখন আমি কোনো কিছু একটা ঠিক আছে, হ্যাঁ যদি ভালো কোনো ভিডিও আসে আমি এটা ওয়াচ লেটার দিয়ে রাখি, ওয়াচ লেটার দিলে পরে যাতে আমি এটা দেখতে পারি, এরকম ভাবে, এরকম ভাবে আমি ইয়ে করি। সো
আপনার আইডেন্টিফাই করতে হবে যে আপনার আসলে কোন জায়গায় টাইম ওয়েস্ট হয় বেশি। সো ওই ওয়েস্টেজটা কমানোর জন্য আপনার কি করতে হবে সেটাও আইডেন্টিফাই করা লাগবে। অ্যান্ড এইভাবে করে আপনি আপনার পুরো রুটিনটা সাজাবেন। আমার কাছে মানে এইটা এখন পর্যন্ত ইফেক্টিভ হয়েছে, এবং আমি যে বললাম যে এখন আমি সিম্পল টাইম ট্র্যাকার অ্যাপটা ইউজ করাতে আমার আরো বেশি বেটার বোঝা যায়। আমি কিন্তু এই অ্যাপের কোনো প্রমোশন করতেছি না, এই অ্যাপ আমার কোনো টাকা দেন না, এটা ফ্রিতে আপনি গুগল সরি অ্যান্ড্রয়েডে প্লে স্টোরে গেলে পাবেন। এটা আমি আসলে চ্যাট জিপিটির সাথে চ্যাট করে পাইছি। আমি বলছি যে আমার এই জিনিসটাকে বিশাল এক দিছিলাম, ওরে প্রম্পট দিছিলাম আমার এই জিনিস লাগবে, এরকম কোনো অ্যাপ আছে কিনা। সে ফার্স্ট এই অ্যাপটা সাজেস্ট করছে এবং এইটাই আমার একদম পারফেক্ট ম্যাচ করছে আর কি। সো এটা আমি এখনো ইউজ করতেছি, ইউজ করা শুরু করছি এই বছর না তার আগে, মনে নাই আমার, বাট খুবই ভালো আমার কাছে মনে হয়েছে। সো আপনার কোয়েশ্চেনের অনেক বড় অ্যান্সার দিলাম, বাট এটা নিয়ে আরো কথা বলতে পারি আমি চাইলে, বাট আমার মনে হয় এখানে আমি শেষ করে দিই। অসংখ্য ধন্যবাদ স্যার। আমি টেনশনে ছিলাম যে আপনার সাথে 1 ঘন্টা কিভাবে কাটাবো, পারবো কিনা। কিন্তু এখন মনে হচ্ছে স্যার আমার যদি কিছু সময় আরো বাড়তি পাওয়া যেত অনেক ভালো হতো। লাস্ট হ্যাঁ, কোনো অলরেডি আমরা একটা 15 মিনিট আবদার। এক্সট্রা কথা বলে ফেলছি, মানে ওই হিসেবে আমি যদিও চার জি মিনিট স্যার। লেটে জয়েন করছিলাম, ও, 11 মিনিট এক্সট্রা দুঃখিত কথা স্যার, বলছি। দুঃখিত হ্যাঁ, স্যার, সেটার জন্য না অনেক না না, দুঃখিত স্যার। ওইটা কোনো সমস্যা না, আর আমি কিন্তু ভালো বলছি, মানে বলতেছি যে আমাদের টাইম আমরা বেশি কথা বলছি আর কি, এটাই। জি স্যার। স্যার লাস্ট একটা আবদার আপনার কাছে, আহ, সেটা হচ্ছে স্যার, আপনি নিজে বললেন স্যার আপনার রিলেটেড ছিল ইঞ্জিনিয়ারিং কলেজে, আপনি নিজেও ইঞ্জিনিয়ারিং কলেজের অবস্থা সম্পর্কে ওয়াকিবহাল আছেন। মাঝখানে অনশন ছিল, আপনার পোস্ট ছিল স্যার ওই সময়, সেটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ট্রিমেন্ডাসলি হেল্প করছে আমাদের। আহ, এখন স্যার হচ্ছে আজকে আমাদের ছেলেমেয়েরা যারা আছে 4 ইঞ্জিনিয়ারিং কলেজের, তারা ঢাকায় অবস্থান করতেছে, আজকে রওনা দিয়েছে। স্যার এই হুম রিলেটেড আপনার কাছে আপডেট থাকবে, মানে আপনি তো অনেক ব্যস্ত অবভিয়াসলি, যদি সময় হুম হয় হুম। কোন একটা ভিডিও বা পোস্ট যদি স্যার আপনার দ্বারা সম্ভব হয় তাহলে স্যার অনেক ভালো হয়। আর পরিশেষে স্যার, এটা স্যার আপডেট রাখলাম আর কি। আর পরিশেষে আমাদের ইঞ্জিনিয়ারিং কলেজের স্টুডেন্টদের জন্য কিছু বলবেন কিনা লাস্ট? আমি খুব সম্ভবত একটা শর্টস বা রিলস আমি পাবলিশ করছিলাম ইঞ্জিনিয়ারিং সেক্টর, ইঞ্জিনিয়ারিং কলেজ নিয়ে, আমার যতদূর মনে পড়ে। জানি না, আহ, কারণ হচ্ছে এগারো আমরা ছোট এগারোই থেকে আগস্ট একটা পোস্ট ছিল। না, আমি ওই এগারোই সময় তো আগস্ট রেগুলার ফেসবুক পোস্টও দিছি, সাথে আমি একটা রিলসও মনে হয় পাবলিশ করছিলাম, মানে রিলস আকারে পাবলিশ করছিলাম, যেটা 9:16 ফরম্যাটে আই গেস। বাট হ্যাঁ, অবশ্যই আমি অবশ্যই আপনাদের সাথে সেম ওয়েভ লেংথে, আমি আপনাদের কথা বুঝি, আমি আপনাদের প্রবলেমগুলো বুঝি ডেফিনেটলি। সো আমি আপনাদের সাথে আছি, আম, এবং আমি যতটা পারি হেল্প করার চেষ্টা করব, যতটা পারা যায় এটা মিডিয়া অ্যাটেনশন আনার চেষ্টা করব, যতটা যতটা পারা যায় ডেফিনেটলি। আর আর আমার লাস্ট কথা থাকবে, আপনারা আসলে আমি আসলে একটা কথা আমার মাথায়, যেদিন আমি শুনছি হাদি ভাইয়ের একটা কথা, সেই দিনের পর থেকে আমার মাথার মধ্যে আসলে এটা স্টিকড হয়ে আসছে যে আচ্ছা, এই কথাটা এতটা সত্য কেমনে হয়, যে আপনারা সবাই শুনছেন যে সে হচ্ছে তার এক ছোট ভাই আসছে, সে ফটোগ্রাফি পারে, তাকে সে এসে বলছে যে ভাই হাদি ভাই, আপনাকে আমি আপনার জন্য আমি জীবন দিয়ে দিতে পারবো, আমি মরে যেতে পারবো, আমি জীবন দিয়ে দিতে পারবো। কিন্তু হাদি ভাই তখন বলছে আচ্ছা তুমি তো ফটোগ্রাফি পারো, তোমার একটা ফটোগ্রাফির কোর্সে ভর্তি করাই দিই। ও বলছে না, ফটোগ্রাফির কোর্সে ভর্তি হবে না, সে জীবন দিয়ে দিবে কিন্তু শিখবে না, নতুন কিছু শিখার আগ্রহ নাই, হিউম্যান রিসোর্স হওয়ার আগ্রহ নাই। আমি বলবো এইটার চেয়ে বেটার কোনোভাবেই কেউ এক্সপ্লেইন করতে পারবে না যে বাংলাদেশের ইউথের এখন কি অবস্থা। তারা অনেক কিছুতে জীবন দেয়া দিবে, আন্দোলন করে উড়ায় ফেলবে, সবকিছু করতেছে, সবকিছু ইয়া করছে, কিন্তু নিজের বেটারমেন্ট যেটা ডেফিনেটলি আপনার যেটা রাইট, আপনি যেটা আপনার আপনার যেটা হচ্ছে আপনাকে অন্যরা দিতেছে না। সো ওই রাইটটা আপনি আদায় করতে চাবেন, ওই রাইটটা আপনি আদায় করতে চাবেন ডেফিনেটলি, কিন্তু নিজের ডেভেলপমেন্টের দিকেও আপনার নজর দিতে হবে। নিজের ডেভেলপমেন্ট যেটা দরকার আপনার, সেটাও আপনার অবশ্যই অবশ্যই সেখানে নজর দিতে হবে। এবং আম, এইটার দিকে আর নিজের সামনে নিজের ফিউচারটা নিয়ে একটু দেখেন, কারণ সবাই যখন আমরা শুধুমাত্র মানে আমাদের স্ট্রাগলের দিকে বেশি নজর দিই, আমরা নিজের ডেভেলপমেন্ট করতে পারি না। আমাদের এখন এআই শেখা দরকার, মেশিন লার্নিং শেখা দরকার, আমাদের নিজের ক্যারিয়ার ডেভেলপমেন্ট করা দরকার। সো ওইগুলোতেও আমাদের নজর দিতে হবে। হ্যাঁ, দুইটাই করবো, আমি প্যারালালি করবো, আমি আমার নিজের অধিকারও রক্ষা করবো, আদায় করবো, আন্দোলন করবো, রাতের বেলা এসে আমি আবার একটা কোর্সও শিখতে বসবো, দুইটা করব আমি একসাথে। সো এইটা খেয়াল রাখতে হবে। জি স্যার, অনেক ধন্যবাদ স্যার, সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের ট্রিপল ডিপার্টমেন্ট থেকে। আপনাকে আসলে আন্তরিক ধন্যবাদ স্যার আমাদের মাঝে সময় দেওয়ার জন্য। আর সরি, কিছুটা টাইম আমরা এক্সট্রা নিয়ে নিচ্ছি। না আহ, না, কোনো সমস্যা আপনাকে নেই। আর স্যার আসলে আপনাদেরও অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ এত সুন্দর একটা আয়োজন করার জন্য, অলরেডি প্রায় 83 পার্টিসিপেন্ট এখনো আছে এখানে। সো আলহামদুলিল্লাহ বেশ ভালো পার্টিসিপেশন ছিল, এবং লাইভে অনেকে ফেসবুকে জয়েন আরো আছে করছে। স্যার। ফেসবুকে, হ্যাঁ জি ফেসবুক স্যার। লাইভে অনেকে আছে। সবাইকে অনেক ধন্যবাদ যারা জয়েন করছেন, যারা লাইভে জয়েন করছেন, এখানে জয়েন করছেন। অনেক সুন্দর একটা আয়োজন ছিল। আপনাদেরকে আপনাদের সাথে যদি আবারও পরবর্তী যুক্ত হতে পারি খুব ভালো লাগবে, ইনশাল্লাহ কথা হবে।
ঠিক আছে, ধন্যবাদ স্যার। সবাই ভালো থাকবেন। জি, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আজকের এই প্রোগ্রাম আমরা এখানেই শেষ করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। আসসালামু আলাইকুম।